হ্যালো, এটা কি জাপানের থানা? জি, এটা জাপানের থানা। আপনি কে এবং কোথা থেকে বলছেন? ফোনের ওপাশ থেকে একজন সাংবাদিক কল করছে থানাতে। এত রাতে থানার কল রিসিভ করছে হাবিলদার। উপযুক্ত প্রশ্নটি তাকে করা হলে তিনি জবাবে বলে, আপনার পরিচয় গোপন থাকুক। জরুরি একটা খবর জানতে আমি থানাতে কল করেছি। জাপানের ওসাকা শহরের নাইট ক্লাব বারে আমি পৃথিবীর সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত আসামি জনকে দেখেছি। পৃথিবীর বিভিন্ন দেশ যাকে শাস্তি প্রদান করেছিল, কিন্তু সবার হাত থেকে জন পালিয়ে গিয়েছিল। বর্তমানে তাকে নাইট ক্লাবে দেখা যাচ্ছে। আমাদের দেশের সাথে জনের শত্রুতা কিসের? আজ থেকে 5 বছর আগে জন জাপানের ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে পালিয়েছিল। তার 3 দিন পর 3 জনকে খুন করেছিল। আশা করি এখন আপনি জনকে চিনতে পেরেছেন। যত দ্রুত সম্ভব আপনি সমস্ত ফোর্স নিয়ে এখানে চলে আসুন। আমি হাবিলদার বলছি, আপনি 1 মিনিট অপেক্ষা করুন, আমি অফিসারকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে হাবিলদার ফোনটা লাইনে রেখে চলে গেল এসআই অফিসারকে ডেকে আনতে। একটু পরেই আপনারাও জনকে চিনতে পারবেন। আর এইদিকে জনের কথা শোনা মাত্রই ছুটে এসে ফোনটা তুলে ওপাশকে সাংবাদিকের উদ্দেশ্য করে বলে, কে বলছেন আপনি? আদৌ কি নাইট ক্লাবে আমরা জনকে খুঁজে পাবো? আপনি কি কোনোভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? আপনাদেরকে বিভ্রান্ত করে আমার কি লাভ? এই মুহূর্তে যদি আপনারা নাইট ক্লাবে চলে আসেন, তাহলে জনকে অ্যারেস্ট করতে পারবেন। এর অন্যতা হলে পারবেন না। জন হচ্ছে নামকরা বিশ্বসেরা এক সন্ত্রাসী। বিশ্ব আদালত যার ফাঁসির রায় দিয়েছে। ফাঁসির হাত থেকে পালিয়ে গিয়েছিল জন। এবার যদি আমি নিজের পরিচয় আপনার কাছে দিয়ে নিজের নাম প্রকাশ করি, জন আবার আপনাদের থেকে পালিয়ে আমাকে মেরে ফেলবে। তাই নিজের জীবন বাঁচাতে আমি পরিচয় হাইড করছি। জনকে খুঁজে পাওয়ার পরেও আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আশা করি আমার এই কথাটুকু আপনারা রাখবেন। ঠিক আছে, আমরা কিছুক্ষণের ভিতরে ফোর্স নিয়ে নাইট ক্লাবে পৌঁছে যাচ্ছি। আপনি দয়া করে জনের দিকে নজর রাখুন, যাতে সে কোনোভাবে পালিয়ে যেতে না পারে। যদি নাইট ক্লাব থেকে বের হয়ে যায়, তাহলে আপনি তাকে ফলো করবেন। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আমি খেয়াল রাখছি। কল রেখে দিয়ে এসআই ওয়ার্ডস কমিশনারকে ফোন দিয়ে আমার বিষয়টা জানিয়ে সতর্ক করলো। সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট পৌঁছে গেল ওসাকা নাইট ক্লাবে। নাইট বারে পুলিশের আগমন দেখে চমকে গেলাম। সামনের দিকে তাকিয়ে এবং পিছন দিকে যখন দৌড়াতে লাগবো, ঠিক পিছন দিক দিয়েই প্রবেশ করে একদল পুলিশ। সামনে পিছনে চারিদিক দিয়ে পুলিশ বাহিনী ঘিরে ধরে। তখনই আমি শুনতে পেলাম মাইক্রোফোনের আওয়াজ। নাইট বারের চারিদিক পুলিশ ঘিরে ফেলেছে। দয়া করে আপনি পালানোর চেষ্টা করবেন না। আপনি ফাঁসির আসামি। বিশ্ব আদালত থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আপনি পালিয়ে যাওয়ার কারণে স্বপ্নের নির্দেশ দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাথে সাথেই আপনাকে গুলি করা হবে। তাই সসম্মানে গ্রেপ্তার হওয়ার নির্দেশ দেওয়া হলো। আমি নীরব হয়ে চারপাশের আওয়াজটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম চারিদিক দিয়ে আমায় পুলিশ বাহিনী ঘিরে ধরেছে। দুহাত তুলে প্রথমবারের মতোই আমি বললাম, একজন মানুষকে গ্রেপ্তার করতে জাপানের সমস্ত পুলিশ বাহিনী একত্রিত হয়েছে। আপনি পুলিশ বাহিনীকে হাই করেছেন, সেটা আমি জানি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। যদি আপনি এই বুদ্ধিগুলো খারাপ কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করতেন, তাহলে সন্ন্যাসী হিসেবে আপনাকে ফাঁসির রায় দেওয়া হতো না, বিশ্ব সেরা বুদ্ধিজীবী পুরস্কার বিশোধ করা হতো। আপনি আমাকে অ্যারেস্ট করছেন, কতক্ষণ আমাকে জেলখানায় বন্দি করে রাখতে পারবেন? পুলিশ হিসেবে অপরাধীকে গ্রেপ্তার করা আমাদের কর্তব্য। যতবার আপনি জেলখানা থেকে পালিয়ে যাবেন, ততবার আপনাকে অ্যারেস্ট করব। আর তাছাড়াও আপনার দিন শেষ, আর পালাতেও পারবেন না, কারণ আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফাঁসির ব্যবস্থা করছি। তারপরে মোটা শিকল পরিয়ে দেওয়া হলো আমাকে। এই মোটা শিকল পরানো হলে অপরাধী পালিয়ে যেতে পারে না, তাকে খুব ধীরে ধীরে হাঁটতে হয়। কেবলমাত্র যাবজ্জীবন ও ফাঁসিপ্রাপ্ত আসামিদের এই শিকলটা পরানো হয়। আমাকে শিকল পরিয়ে থানায় নিয়ে যাওয়া হলো। আসামিদের জেলখানায় 10টা থেকে 5টার মধ্যে ঢুকানো হয়। এরপরে কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হলে তাকে থানাতে রাখা হয়। আমার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ল সারা দেশে। বিশ্বে সৃষ্টি হলো কম্পন। আমাকে থানায় নিয়ে আসার পরে বিভিন্ন সংবাদপত্র, সাংবাদিক, গণমাধ্যম থেকে মানুষের লাইন লেগে গেল থানার সামনে। সাধারণ পাবলিকেরাও ব্যতিক্রম নয়। সুদর্শন এই সন্ত্রাসীকে দেখতে ভিড় জমিয়েছে সাধারণ জনগণ। ভিড় ঠেকাতে সেনাবাহিনীর টহল চলছে থানার চারপাশে।
এর মধ্যেই বেশ কিছু চ্যানেলের সাংবাদিকেরা এসে বাইরে স্লোগান শুরু করে দেয়। আমরা একবার অপরাধীর সাথে দেখা করতে চাই। আমরা তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। কমিশনার সাহেব, এমন একজন অপরাধীকে ধরে আপনার কেমন অনুভূত হচ্ছে? ফাইনালি কতগুলো বছর পরে ফাঁসির আসামি গ্রেফতার হয়েছে। আপনারা কিভাবে জানতে পারলেন জন নাইট বারে আছে? কে আপনাদের খবর জানিয়েছে? আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের জানিয়েছে। তার নাম প্রকাশে এনে তার বিপদ বাড়াতে চাচ্ছি না। দয়া করে আপনারা তার নাম জানতে চাইবেন না। আর অপরাধীর প্রকাশ্যে ঘিরে বেড়ানোর আর ভালো লাগে না। তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে আমরা আছি কি করতে? আমাদের পুলিশ ডিপার্টমেন্ট অনেক বছর এমন একটি কাজ করেছে ভেবে আমি অনেক গর্বিত বোধ করছি। কমিশনারের বক্তব্যের মাঝখানে সেইখানে এসে উপস্থিত হয় এসআই ওয়াটস। কমিশনার হাত ধরে পাশে টেনে নিয়ে গিয়ে অস্থির হয়ে বলে, জনসাংবাদিকদের সাথে কথা বলতে চাইছি, লক আপ ভেঙে চুরে ফেলেছি, এমন অবস্থা আমরা কেউ তাকে সামলাতে পারছি না। ও যেহেতু লকআপ ভাঙচুর করেছে, তা তোমরা ওকে ভাঙচুর করতে পারছো না। ওকে মেরে মাটিতে সোজা রাখো। ব্যথা পেলে ভাঙচুরের কথা মাথায় বের হয়ে যাবে। স্যার, আমরা 5 জনই তাকে মেরেছি। জন্মের সময় ও গন্ডারের চামড়া শরীরে লাগিয়ে নিয়েছি, একটু বাঁকাতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না আসি সাংবাদিকদের সাথে কথা বলতে পারবি ততক্ষণ এমন ভাঙচুর চালিয়ে যাবে। আপনি দয়া করে ওকে সামলান। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, ব্যাপারটা আমি দেখছি। কথাটা বলে কমিশনার হ্যারিসন লকআপের ভেতরে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পারল যে যে চেয়ারে জনকে বেঁধে রাখা হয়েছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। মাটির কলসটাও ভেঙে পড়ে আছে। অন্য অফিসারের হাত থেকে লাঠি নিয়ে জনের শরীরে আঘাত করে। জন ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কমিশনার হ্যারিসন মারতে মারতে নিজেই হাঁপিয়ে গেল, কিন্তু জনকে এক চুলো নাড়াতে পারল না। কমিশনার হ্যারিসন তখন বাধ্য হয়ে জনকে বলে, থানার ভেতর ভাঙচুর করছেন কেন? আপনি যদি থানার ভেতর ভাঙচুর বন্ধ না করেন তাহলে আপনাকে 3rd ডিগ্রি দেওয়া হবে। 3rd ডিগ্রিও আমাকে এক চুলো নাড়াতে পারবে না। আমাকে সাংবাদিকদের সাথে কিছুক্ষণ কথা বলতে দিন। যদি আপনি পালিয়ে যান? আমি পালাবো, তবে এখন নয়। বেশ কয়েকদিন ধরে ঘুমাতে পারছি না। সাংবাদিক, মিডিয়া, জনগণের সাথে কথা বলে আমি লকআপের ভিতরে শান্তিতে একটা ঘুম দেব। তারপরে ভাববো কিভাবে পালানো যায়। সত্যি বলছেন? আপনি পালাবেন না তো? আমার এক কথা 100 কথার সমান। আপনি তাদেরকে ভিতরে আসতে দিন। কমিশনার হ্যারিসন আলাদা একটা ভাব নিয়ে বাইরে চলে গেল। হাত দিয়ে ইশারা করে সবাইকে থামিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনারা সবাই যখন এত করে বলছেন জানের সাথে দেখা করবেন, আমি রিস্ক নিয়ে জানের সাথে আপনাদের দেখা করিয়ে দেব। তবে এতে জন মানুষ ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। গণমাধ্যমের লোকেরাই কেবল ভিতরে প্রবেশ করবে, বাকিরা তাদের চ্যানেলে চোখ রাখুন। তারপরে গণমাধ্যমের লোকেরা ভেতরে প্রবেশ করে। লকআপ থেকে বাইরে আনা হয় জনকে। চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়। রক্তাক্ত জনকে দেখে যে কারো মায়া হবে। তার অসাধারণ সুদর্শন রূপে যে কেউ মুগ্ধ হবে। জন, আপনি এত বছর কোথায় লুকিয়েছিলেন? 5টা বছর গা ঢাকা দিয়ে থাকা কম কথা নয়। এত টাকা দিয়ে আপনি কি করেছিলেন? ব্যাংক লুট করে আপনি যে টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছিলেন সেই টাকা এখন শেষ হয়ে গেছে বলে আপনি জাপানে ফিরে এসেছেন। নতুন কোনো প্ল্যান করেছেন? টাকা লুট করার ভাবনা নিয়ে আপনি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছেন, কিংবা কবে থানা থেকে পালিয়ে যাবেন সে বিষয়ে কিছু ভেবেছেন? আপনারা এমন সব প্রশ্ন আমাকে করছেন যা আমার কাছে গুরুত্বহীন। আর গুরুত্বহীন কোনো প্রশ্নের উত্তর জন দেয় না। আমি কবে জেলখানা থেকে পালিয়ে যাব সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই, অবশ্যই আপনারা তেমন নিরাপত্তার ব্যবস্থা করবেন। এ প্রশ্নের উত্তর আমি দেব না, তবু আপনারা প্রশ্ন করছেন। আমাকে এমন কোনো প্রশ্ন করুন যা গুরুত্বপূর্ণ, না হলে আসতে পারেন। 10 বছর আগে আপনি ইরানে 10 জন মানুষকে খুন করেছিলেন। আপনি কি আদৌ সেই 10 জন মানুষকে খুন করেছিলেন? সেই 10 জন মানুষের সাথে আপনার কিসের শত্রুতা ছিল? আর তাদের এক একজনকে এক এক জায়গায় খুন করা হয়েছিল। একজনের সাথে অন্যজনের সম্পর্ক ছিল না। যদি আপনি এই সম্পর্কে আমাদের কিছু বলতেন। এতক্ষণে আমি আমার মনের মতো প্রশ্ন পেলাম। আপনার প্রশ্নটা আমার পছন্দ হয়েছে। জন কথাটা বলে সিটের সাথে মাথা হেলিয়ে দিয়ে চোখজোড়া বন্ধ করে। পরবর্তী দৃশ্যগুলো তার মস্তিষ্কে ভেসে ওঠে। 10 বছর আগে আমি ইরানের সরকারি সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে এসেছি।
ইরানের বৃহত্তম ব্রিজ ভেঙে 10 জন মানুষের মৃত্যুবরণ হয়েছে। ভবিষ্যতে মৃত্যুর পরিমাণ আরও বেড়ে যেতে পারে। তাই সেতুমন্ত্রী আলবার্ট এখনই ব্রিজটি পুনর্নির্মাণ করতে চাইছেন। ইরানের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করে ব্রিজটির কাজ আমি তাদের হাতেই দেব। ইরানের 10 জন বিখ্যাত ইঞ্জিনিয়ার আছে, এক্ষেত্রে আপনি কার উপরে দায়িত্বটা দিতে চাইছেন? 10 জন ইঞ্জিনিয়ার তাদের দিক থেকে সেরা। শুধু সেই 10 জন মানুষ যে ব্রিজটির কাজটি পাবে এমন নয়, ইরানের যতজন ইঞ্জিনিয়ার আছে কিংবা এই কাজটি করতে ইচ্ছুক সবাইকে আমি অ্যাডমিশনের মাধ্যমেই সিলেক্ট করব। মানুষ বিখ্যাত হওয়ার পাশাপাশি কাজের প্রতি অনীহা প্রকাশ করে। যদি কোনো নতুন ইঞ্জিনিয়ার কাজ করতে চায়, তার ভিতরেও যে আগ্রহটা থাকে সেটা পুরনো ইঞ্জিনিয়ারদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। আজ থেকে আগামী 10 দিন আমি ফ্রি থাকব, তাই ইরানের সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমি আমার অফিসে দাওয়াত দিলাম। যদি আপনারা এই কাজটা করতে চান, নিজের যোগ্যতা প্রমাণ করতে চান, তাহলে দেখা করবেন। কথাটা বলে জন উঠে চশমাটা পরে বেরিয়ে গেল সেখান থেকে। সারা দেশে ছড়িয়ে গেল জনের বলা কথাটি। পরদিন জন অফিসে বসে ইঞ্জিনিয়ারদের তালিকা তৈরি করছিল। তখন ইরানের সবচেয়ে জনপ্রিয় ইঞ্জিনিয়ার হ্যারি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে উপস্থিত হয় সেখানে। জনের সাধারণ অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে দরজায় নক করে। জন লেখা বন্ধ করে অ্যাসিস্ট্যান্টকে ভেতরে ঢোকার অনুমতি দিলে অ্যাসিস্ট্যান্ট এসে জানান, স্যার, এই শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হ্যারি আপনার সাথে দেখা করতে এসেছে। তাকে কি বলবো? তিনি কেন আমার সাথে দেখা করতে এসেছেন? আর এখন তো অফিস আওয়ার শেষ হয়ে গেছে। তিনি বলেছেন ব্রিজের কাজ নিয়ে আপনার সাথে কথা বলতে চায়। তাহলে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, এখন অফিস আওয়ার শেষ, বেশিক্ষণ কথা বলা যাবে না। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর হ্যারি একাই প্রবেশ করে জনের কেবিনে। জন উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, মিস্টার হ্যারি, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারবেন। বর্তমানে আমি ইরানের অনেক দামি দামি শহরে কাজ করেছি। ব্রিজ, পার্ক, হসপিটাল সব কিছু নির্মাণ করেছি। ভেঙে যাওয়া ব্রিজটা পুনর্নির্মাণ করতে পারবো। এ বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। আপনি যদি এই কনস্ট্রাকশনের কাজটা আমাকে পাইয়ে দিতেন, আমার অনেক সুবিধা হতো। বর্তমানে আমি ইরানের সবচেয়ে পরিচিত মুখ। কাজটা যদি আমি না করে অন্য কেউ করে, তাহলে আমার সম্মান ক্ষুণ্ণ হতে পারে। আপনি বড় ইঞ্জিনিয়ার হতে পারেন। গতবার যাকে দিয়ে ব্রিজটা তৈরি হয়েছিল সে একজন বড় ইঞ্জিনিয়ার, তাই এখন আমি বড় কোনো ইঞ্জিনিয়ারের উপরে ভরসা করতে চাই না। যদি আপনি এই কাজটির জন্য সর্বোচ্চ বলে আমি মনে করি, তাহলে কাজটি আমি আপনাকে দেব। আপনি আপনার পূর্বের কাজের বিবরণ লিখে দিতে পারেন। বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে, সবাই এই কাজটি পেতে চায়। আমি বাছাই করে একজনকেই দিতে চাই। আপনি যদি আমার উপর একটু দয়া করতেন, আমি অনেক খুশি হতাম। চিন্তা করবেন না, আমি আপনাকেও খুশি করার ব্যবস্থা করে দেব। আমাকে খুশি করা কিন্তু চারটিখানি কথা নয়। হ্যারি টাকার ব্যাগ বের করে। সেখান থেকে 10 লক্ষ টাকা বের করে জনের টেবিলের ওপর রাখে। জন টাকা ওজন করে বলে দিতে পারে সেখানে কত টাকা আছে। টাকাগুলো নিয়ে জন আমতা আমতা করে বলে, মাত্র এই কয়েক টাকা? আপনি হচ্ছেন দেশের সব থেকে বড় ইঞ্জিনিয়ার, মাত্র এই কয়েক টাকা আমাকে দিলেন? 20 লক্ষ টাকা চলবে? ঠিক আছে, আপনি যদি খুশি হয়ে 20 লাখ টাকা আমাকে দেন তাহলে হয়ে যাবে। তারপরে হ্যারি 20 লক্ষ টাকা জনকে দিয়ে হাত মিলিয়ে সেখান থেকে চলে গেল। জন টাকাগুলো তার ব্যাগে রেখে দিল। হ্যারি চলে যাওয়ার পর আরও একজন ইঞ্জিনিয়ার প্রবেশ করে সেখানে। জনের থেকে অনুমতি নিয়ে ভেতরে এসে বলে, আমি ক্লেব, এই ইরানের একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার। আমি এই কনস্ট্রাকশনের কাজটা সম্পন্ন করতে পারবো যদি আপনি আমাকে ব্রিজের দায়িত্বটা দিতেন। কনস্ট্রাকশনের কাজটা কিন্তু একটাই, কিন্তু এই নিয়ে 16 জন আমাকে অনুরোধ করছে যে কাজটা আমি তাকেই দেই। আপনি যদি আমাকে এই কাজটা পাইয়ে দিতেন তাহলে আমার কিছু লাভ হতো। এক্ষেত্রে আমি আপনাকেও খুশি করে দিব। কিভাবে? কনস্ট্রাকশনের কাজের পর যা প্রফিট হবে তার অর্ধেক আপনাকে দেব। আমি বাকি কাজ করি না। আপনি যদি আমাকে আগাম টাকা দিতে রাজি থাকেন তাহলে আমি কনস্ট্রাকশনের কাজটা আপনাকে দেব। সত্যি বলছেন? তারপরে ক্লেভ জনকে 30 লক্ষ টাকা দিল।
জন টাকা ব্যাগের ভেতরে রেখে বলে, বাড়িতে গিয়ে একটা ঘুম দিন, তারপরে 30 তারিখে অনুষ্ঠানে এসে কনস্ট্রাকশনের কাজটা আপনি নিয়ে যাবেন। আপনি আমাকে বাঁচিয়েছেন। আজ তবে আমি আসি। আমি যে আপনাকে টাকাটা দিয়েছি এই কথা আপনি কাউকে বলবেন না। এতে আমারও লস, তাই আমি কাউকে বলবো না। ক্লেভ চলে যাওয়ার পর জন একটা মুচকি হাসি দেয়। ইরানের সব ইঞ্জিনিয়ারের থেকে টাকা নিয়ে বসে আছে জন। কাকে এই কাজটা পাইয়ে দেবে তা নিয়ে চিন্তিত নয় সে। তার মাথায় চলছে অন্য প্ল্যান। হ্যাঁ, আপনারাও জানতে পারবেন। জনের সেই দিনের মতো কাজ শেষ হলো। 23 তারিখ আনুষ্ঠানিকভাবে টেন্ডার ঘোষণা করা হবে, অথচ চারিদিকে হইহুল্লোড় শুরু হয়ে গেল। নিখোঁজ হলো জন। সড়ক ও সেতু মন্ত্রী সেখানে উপস্থিত হয়ে সরকারি অফিসারকে খুঁজে না পেয়ে বলে, আপনি কোথায়? কাকে আপনি টেন্ডার দেওয়ার জন্য উপযোগী হিসেবে ঠিক করেছেন? 23 তারিখ সেতুমন্ত্রী আলবার্টের কথায় কেউ এগিয়ে এলো না স্টেজে। কিছুক্ষণ পর আলবার্টের বডিগার্ড ডেভিড সেখানে এসে জানায়, স্যার, জন স্যার এখনো অনুষ্ঠানে এসে পৌঁছায়নি। কে জন? যাকে আপনি ইঞ্জিনিয়ার সিলেক্ট করার দায়িত্ব দিয়েছিলেন। তার নাম জন নয়, তার নাম লিমন। কিন্তু এখানে সবাই বলছে আপনি যাকে পাঠিয়েছেন তার নাম জন। কথাটা শুনে সেতুমন্ত্রী অবাক হয়ে যায়। গণমাধ্যমে জনের ইন্টারভিউ দেখে চিনতে পারে না। মুহূর্তেই সেখানে ইঞ্জিনিয়ারদের শোরগোল শুরু হয়ে গেল। গার্ডরা সবাইকে সামলে আলবার্টকে গাড়ির ভেতরে তুলে দিয়ে বলে, স্যার, জন নামের ছদ্মবেশী অফিসার টেন্ডার পাইয়ে দিবে বলেই সবার থেকে টাকা নিয়ে গেছেই। তাদের কিভাবে শান্ত করব? এখানে শান্ত করার কিছু দেখছি না আমি। তারা যেটা করছে সেটা অনৈতিক, তাই এর ক্ষতিপূরণ আমি বহন করব না। তবুও আমরা হাত পা গুড়ে বসে থাকবো না। আমাদের ছদ্মবেশী হিসেবে খুঁজতে হবে। গোয়েন্দা বিভাগকে নামিয়ে দাও, আর আমাদের লিমনকেও খুঁজে বের করতে হবে। বর্তমানে এইটুকু বলে থামে জন। মুহূর্তেই আবার শুরু হলো শোরগোল। রোজ নামে সাংবাদিক জনকে উদ্দেশ্য করে বলে, আমাদের সেই অফিসার লিমন কোথায়? এতগুলো খুন কিভাবে হলো? তারপরে টাকা নিয়ে আমি পালিয়ে যাই এক রিসর্টে। অতীত। অফিসার সেজে যাওয়ার আগে জন একটা রিসর্টে উঠেছিল। জনের ঘরের হিটার কাজ করছে না। তখন জন বাইরে বের করে একটি মেয়েকে দেখতে পেল। ছোটখাটো পোশাক পরে গোসল করতে যাওয়ার জন্য বের হয়েছে। মেয়েটির হাত গলা ছিল অলংকারে ভর্তি। যেভাবেই হোক সবকিছু জনের চাই। জন হেসে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, হাই, আমি জন। হাই, আমি লিলি। এই দুপুরবেলায় তুমি কোথায় যাচ্ছ? এই ভর দুপুরে আমরা সাগর পাড়ে যাচ্ছি, সেখানে গোসল করে একবারে ফিরবো। আপনি কি একাই এসেছেন? আপনার সাথে আর কেউ নেই? আমার হাজবেন্ড চ্যাপলিন এসেছে। ও একটু ম্যানেজারের সাথে কথা বলতে গেছে। আসলে আমি সাঁতার জানি না, সুরক্ষা গার্ড ছাড়া আমি তো পানিতে নামতে পারবো না। তাই ম্যানেজারের সাথে কথা বলে আমার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে গেছে। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয় লিলির হাজবেন্ড চ্যাপলিন। লিলিকে অপরিচিত একটা ছেলের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে বলে, কার সাথে তুমি কথা বলছো? ওনাকে তুমি চেনো? ইনি হচ্ছেন আমাদের পাশের রুমের টুরিস্ট। ঘর থেকে বের হওয়ার পর পরিচয় হলো। ও, এটা তোমার হাজবেন্ড? কথাটা বলে চ্যাপলিনের সাথে হাত মেলালো জন। দীর্ঘক্ষণ দুইজনের পরিচয় পর্ব শেষ হলে জন বলে, নাইস টু মিট ইউ। আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। পাশের ঘরে যেহেতু আমি আছি, আবার দেখা হবে। সি ইউ। তারপরে জন ঘরের ভেতরে ঢুকে গেল। অন্যদিকে লিলি তার হাজবেন্ড চ্যাপলিনকে নিয়ে সেখান থেকে চলে গেল সাগরের দিকে। রাতেই জনের সাথে লিলিদের দেখা হলো। এখানে ছোট করে প্রতি বছর মেলার আয়োজন করা হয়। পাশাপাশি ঘর হওয়ার কারণে লিলিদের কথা সব মোটামুটি পৌঁছে যায় জনের কাছে। যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ কথা শুনে জন বের হয় ঘর থেকে। তখনই লিলিদের সাথে জনের দেখা হলে জন কৌতূহল নিয়ে বলে, খুব দ্রুত আপনাদের সাথে দেখা হয়ে গেল। কোথায় যাচ্ছ তোমরা? আসলে লিলি বায়না করছে যাতে ওকে মেলায় নিয়ে ঘুরে আসি, তাই মেলায় যাওয়ার জন্য বের হয়েছি। ওয়াও, কোইন্সিডেন্ট। আমিও মেলায় যাওয়ার জন্যই বের হয়েছি। চলুন আমরা একসাথেই যাই। চ্যাপলিনদের সাথে মেলায় ঘুরতে চলে গেল জন। লিলির আকর্ষণ পেতে জন খুঁটিনাটি জিনিসপত্র কিনছে। লিলিকে মনের মতো জিনিসপত্র কিনে দিয়েছে চ্যাপলিন। হঠাৎ করে লিলি তার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওই লাল পানীয়টা আমিও খাবো, তুমি আমাকে এক গ্লাস লাল পানীয় এনে দাও। জন, লিলির দিকে একটু নজর রেখো, আমি যাবো আর আসবো।
অবশ্যই, তুমি নিশ্চিন্তে যাও। চ্যাপলিন সেখান থেকে চলে গেলে জন নিজের কেনা সমস্ত জিনিস লিলিকে দিয়ে দিল। লিলি মুচকি হেসে বলে, এগুলো যখন তুমি রাখবে না তাহলে কিনেছো কেন? কিনতে মন চেয়েছিল, এই জন্যই কিনেছিলাম। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই এইগুলো তোমাকে দিলাম। ধন্যবাদ তোমাকে। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। আসলে এটা আমার মনে হয়েছে, এই জন্যই বলছি। তুমি সুন্দর একটা মেয়ে, তোমার রূপের কোনো তুলনা হয় না। অন্যদিকে তোমার হাজবেন্ড চ্যাপলিন কোনো অংশেই তোমার যোগ্য না। তোমাদের দুজনকে একসাথে মানায় না। তোমার সাথে আমাকে কিন্তু খুব ভালো মানায়। লিলি জনের কথার মানে বুঝতে পারে, মুচকি হেসে জিনিসগুলো দেখিয়ে বলে, তাহলে তুমি এগুলো আমার অ্যাটেনশন পেতে কিনেছো? আমি মিথ্যা কথা বলি না, এইগুলো তোমার জন্যই কিনেছি। তোমাকে আমি একটা প্রপোজাল দিচ্ছি। এখনও দেখতে তুমি যথেষ্ট সুন্দর। যদি তুমি চাও তাহলে আমরা দুজনেই খুব ভালো থাকতে পারি। ভেবে দেখবো। তোমার কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিয়ে যাও। লিলি জনের থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যায়। তার কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় লিলির হাজবেন্ড। দুইজনে চ্যাপলিনের সাথে ভালো ব্যবহার করতে থাকে। রাতে চ্যাপলিন ঘুমিয়ে যাওয়ার পর লিলি বিছানা ছেড়ে উঠে বসে। জনের কথাগুলো বারবার ভেবে সে বুঝতে পেরেছে তাকে সত্যি চ্যাপলিনের সাথে মানায় না। সম্পূর্ণ ঘর পায়চারি করে জড়তা নিয়ে কল করে জনের নাম্বারে। ওপাশে যেন জন অপেক্ষা করছিল লিলির কলের। কল আসতেই রিসিভ করলেই জন বলে, হ্যালো লিলি। তুমি জানলে কি করে আমি কল করেছি? আমার কাছে তোমার কন্ট্যাক্ট নাম্বার থাকলেও তোমার কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার নেই। তুমি হয়তো আমার কথাটা ঠিক বুঝতে পারোনি। আমি মেলায় বলেছিলাম তোমার সাথে আমাকে ভালো মানায়, তাই তোমার হৃদয়ের কথা আমি বুঝে গেছি। তোমার নিঃশ্বাসের শব্দ শুনে আমি তোমার উপস্থিতি বুঝতে পারি। সত্যি বলছো তুমি? শুধু আমার নিঃশ্বাসের শব্দ শুনেই তুমি বুঝে ফেলেছো এটা আমি? এটাই হচ্ছে ভালোবাসার টান। তাহলে বলো, তুমি কি সিদ্ধান্ত নিলে? যে ছেলেটা তোমার হাজবেন্ড হওয়ার যোগ্য নয় তাকে নিয়ে কি তুমি বাকি জীবনটা কাটিয়ে দেবে, নাকি আমার মতো সুদর্শন বড়লোকের ছেলে যে তোমার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য তার কাছেই চলে আসবে? আমি চিরকালের জন্য তোমার কাছে চলে আসতে চাই। তুমি আর আমি পালিয়ে দূরে কোথাও গিয়ে সুখে সংসার করতে চাই। ঠিক আছে, তাহলে আগামীকাল বিকেলে রেস্তোরাঁর বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করব। ঘর থেকে কিছুই আনবো না, তাহলে ও সন্দেহ করতে পারে। ওগুলো তোমার হক। সব কিছু নিয়ে তুমি আমার সাথে পালিয়ে আসবে। এত কিছু গুছিয়ে আস্তে আস্তে যদি সন্দেহ করে বসি তখন তোমার সাথে আমার যাওয়া হবে না। ও যখন ঘরে থাকবে না তখন তুমি গোছগাছ করে বিছানার নিচে রেখে দেবে। তারপরে সময় মতো আমার সাথে দেখা করবে। লিলি জনের কথায় সায় দিল। তখনই চ্যাপলিন নড়ে চড়ে উঠে দেখতে পায় লিলি কারোর সাথে ফোনে কথা বলছে। উঠে বসে লিলিকে উদ্দেশ্য করে বলেন, তো রাতে না ঘুমিয়ে তুমি কার সাথে কথা বলছো? আমি আবার কার সাথে কথা বলবো? আমার ঘুম আসছিল না, তাই একটু ফোন দেখছিলাম। আজ হঠাৎ তোমার ঘুম আসছে না কেন? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপরে লিলি ফোন রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। পরদিন যখন দুপুরে চ্যাপলিন হাঁটতে বের হলো, সেই সুযোগে মাথা ব্যথার অজুহাত দিয়ে বাড়িতে থেকে যায় লিলি। ব্যাগপত্র গুছিয়ে যখন রিসোর্ট থেকে বের হবে তখন সেখানে এসে উপস্থিত হয় চ্যাপলিন। নিজের স্ত্রীকে এইভাবে হন্তদন্ত হয়ে বের হতে দেখে উত্তেজিত হয়ে বলে, আমাকে কিছু না জানিয়ে এই বিকেলে কোথায় যাচ্ছ? আমাকে যেতে হবে এখন। তুমি আমার পথ ছাড়ো। আমিও তো সেটাই জানতে চাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? আমার একটা জটিল কাজ পড়ে গেছে, তাই এখনই আমাকে দিতে হবে। এমন কি কাজ পড়েছে যে এখন যেতে হবে, তাও আমাকে না জানিয়ে? রিসোর্ট ছেড়ে করিডোরে দাঁড়িয়ে দুইজনে ঝগড়া করছে। আশেপাশের বিদেশিরা আর চোখে দুইজনের ঝগড়া দেখছে। চ্যাপলিন বাধ্য হয়ে লিলির হাত ধরে ঘরে নিয়ে গেল। চ্যাপলিনের মনে সন্দেহ দানা বেঁধেছে। প্রচন্ড রেগে গিয়ে বলে, সত্যি করে বলো তুমি কোথায় যাচ্ছ, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোমার সাথে থাকতে চাই না, তাই তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। আমার মতো একটা মেয়ের সাথে তোমার মতো একটা ছেলের মানায় না। কাল অবধি তোমার মুখে এমন কথা
ছিল না কোনো। আজ হঠাৎ করে তোমার কি হয়েছে? এতদিন তুমি আমাকে তোমার পারফেক্ট জীবনসঙ্গিনী হিসাবে মনে করতে, হঠাৎ করে কেন তুমি বদলে গেলে? এখন তুমি কার কাছে যাচ্ছ? আর এই ব্যাগের ভিতর কি নিয়ে যাচ্ছ? এই ব্যাগের ভেতরে আমার সমস্ত টাকা পয়সা, অলংকার, পোশাক। আমি জনের সাথে নিজের জীবনটা গুছিয়ে নিতে চাই। আজ বিকেল 4টায় আমরা দুজন অন্য কোথাও চলে যাব। জনকে? আমাদের পাশের ঘরের ছেলেটা? হ্যাঁ। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম মেলায় বসে আমার অনুপস্থিতিতে তোমার কানে আমাদের দুজনের নামে বিষ ঢেলেছে। ওকে আমি আস্ত রাখবো না। তুমি ওকে কিছু করবে না। চ্যাপলিন লিলির কোনো কথা না শুনে লিলির ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল রিসর্টের বাইরে জনকে খুঁজতে। গাছের নিচে জন অপেক্ষা করছিল লিলির জন্য। লিলির বিপরীতে সেখানে চ্যাপলিনকে দেখে ঘাবড়ে গেল। চ্যাপলিন প্রচণ্ড রেগে জনের শার্টের কলার ধরে এলোপাথারি ঘুষি দিতে থাকে। জনকে কিছু বুঝে উঠতে না দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। জন তখন কৌশলে থামিয়ে দেয় চ্যাপলিনকে। চ্যাপলিনের কাঁধে হাত দিয়ে বলে, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আর লিলি তোমার ভালোবাসার পরীক্ষা করতে এমন নাটক করেছি। তোমরা আমার সাথে নাটক করেছো? তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি লিলির কাছে জেনে নাও। তোমার সাথে আমার একটু কথা ছিল। যদি তুমি আমার সাথে ওদিকে একটু যেতে তাহলে বলতে সুবিধা হতো। প্রথম কথাতেই চ্যাপলিন জনকে বিশ্বাস করতে শুরু করে। জনের কথা মেনে চ্যাপলিন জঙ্গলের ভেতরে চলে যায়। পেছন থেকে জন বড় একটা পাথর তুলে চ্যাপলিনকে উদ্দেশ্য করে বলে, শোনো। চ্যাপলিন পেছনে ঘুরে তাকাতেই বড় পাথর দিয়ে আঘাত করে মাথায়। মুহূর্তে চ্যাপলিনের মাথা ফেটে চোখ মুখ নাক দিয়ে রক্ত বের হতে থাকে। চ্যাপলিন চিত হয়ে মাটিতে পড়ে গেলে জন পাথরটা ওপর থেকে ওর মুখের ওপরে ছুঁড়ে মারে। অতঃপর ঝুঁকে একের পর এক আঘাত করতে থাকে চ্যাপলিনের মুখমণ্ডলে। মৃত্যুর পরও তাকে আঘাত করা হলে তার সম্পূর্ণ মুখ ও দেহ থেতলে যায়। নিজের কাজ সম্পন্ন করে পরিপাটি হয়ে চলে যায় লিলির কাছে। গিয়ে দেখতে পায় লিলির ঘরের দরজা বন্ধ। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলে লিলি জনকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কিভাবে আসলে? চ্যাপলিন তোমাকে খুঁজতে গেছে। তিনি কিভাবে জানতে পারলো আমরা পালিয়ে যাচ্ছি? আমি যখন তোমার কাছে যাচ্ছিলাম তখন সেখানে এসে পড়ে চ্যাপলিন। আমাকে প্রেশার দিয়ে জানতে পেরেছে। তুমি এখন এখান থেকে চলে যাও। ও এসে তোমাকে এখানে দেখতে পারলে তুলকালাম কাণ্ড করে ফেলবে। ও এখন এখানে আসবে না। ও আমাকে খুঁজতে দূরে গেছে। কথাটা বলে দরজা বন্ধ করে লিলিকে জড়িয়ে ধরে জন। অতঃপর তাদের মধ্যে ঘনিষ্ঠতার সৃষ্টি হয়। জন বিছানা থেকে উঠে পকেট থেকে একটা রাসায়নিক দ্রব্য বের করে জুসের গ্লাসে মিশিয়ে দিল। অতঃপর জুসের গ্লাসটা এনে পান করতে বলে লিলিকে। লিলি জুস পান করে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে জন উঠে টাকা পয়সা অলংকার নিয়ে পকেট থেকে একটা লাইটার বের করে জানালার পর্দায় আগুন ধরিয়ে দিল। গুড বাই বলে সম্পদ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল জন। সেখান থেকে জন গিয়ে উঠল অন্য একটি রিসর্টে। বড় রিসর্টে বেশ কিছুদিন আনন্দের সাথে থাকার পরে একদিন তার পাশের ঘরে সরকারি অফিসার এলো। সরকারি অফিসারের সাথে দেখা করতে প্রতিদিন উচ্চ কর্মকর্তা আসতে থাকলো। ভেতরে ঘাপলা আছে জেনে জন একটি স্টাফের বেশে ভেতরে প্রবেশ করে মদ্যপান টেবিলের ওপরে রাখলে শুনতে পেল সে বড় ইঞ্জিনিয়ার জেমসের কথা। তুই আমাকে এই 200 কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। এর বদলে আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব। আরও বিভিন্ন কোম্পানি আমাকে অফার করেছে। তারা এই টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে আমাকে অনেক টাকা দিয়েছেন। সবাইকে তো আমি টেন্ডার দিতে পারবো না। 37 জনের ভিতরেই যে কোনো একজনকে আমাকে দিতে হবে। তা আমি ভেবে আপনাকে জানাবো। জন হিসেব করে দেখলো একজনের কাছ থেকে 20 লক্ষ টাকা নিলে 37 জনের কাছ থেকে অনেক টাকা হয়ে যাবে। তাই ইঞ্জিনিয়ার জেমস সেখান থেকে যাওয়ার পরে অ্যাটাক করেন লিমনকে। লিমন সরকারি অফিসার। তিনি সবসময় বডিগার্ড নিয়ে চলাফেরা করে। লিমনের উপরে গুলি চালানো দেখে লিমনের গার্ডরা জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন বাঁচাতে আরও 7 জনকে খুন করে। কিছুক্ষণের মধ্যে খুনের সংখ্যা গিয়ে দাঁড়ায় 10-এ। তারপরে সরকারি পুলিশ অফিসার সেজে ইরানের ব্রিজের নাম করে সবার থেকে টাকা নিয়ে গোপনে পালিয়ে যায় জন। বর্তমানে কথাগুলো বলে থামলে সাংবাদিকেরা চুপ করে যায়। প্রথমবার তারা কোনো আসামির মুখ থেকে অন্যায়ের ব্যাপারে জানছে, তাও আবার এক নয়, অসংখ্য।
সাংবাদিক মেরি প্রশ্ন করে, শুধুমাত্র টাকার জন্য আপনি 10 জন মানুষকে এভাবে খুন করে ফেললেন? আপনার কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই? টাকার লোভের চেয়ে পৃথিবীতে আর কোনো কিছু লোভ বড় হয় না। টাকার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি কিভাবে সন্ত্রাসীর পথ বেছে নিলেন? আপনার প্রথম যাত্রাটা কেমন ছিল? কোন ধরনের পরিবেশ থেকে আপনি সন্ত্রাসের পথে হেঁটেছেন? সেটা আমি কাউকে বলবো না। অনেক হয়েছে, আজ আপনারা আসুন। স্যার, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আমরা আপনার নিষ্ঠুর দিকটা দেখতে পারলাম, এবার আমরা আপনার ভালো দিকটা সম্পর্কে জানতে চাই। দয়া করে আমাদেরকে বলুন। এত রিকোয়েস্ট যখন করছেন তাহলে শুনুন। পরিচয়, জনের বড় হওয়া। সোফিয়া, তোমার সাথে আমি আর বৈবাহিক সম্পর্ক রাখতে চাই না। তোমাকে ডিভোর্স দিয়ে আমি যত দ্রুত সম্ভব ভারতে ফিরে যেতে চাই। রান্নাঘরে দাঁড়িয়ে কথাটা তার স্ত্রী সোফিয়াকে উদ্দেশ্য করে বলে জ্যাকসন। সোফিয়া বাসন মাজছিল। স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তার থেকে বাসনটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তখনই সে শুনতে পারল তার একমাত্র ছেলে জন স্কুল থেকে এসে আম্মু আম্মু বলে ডাকছে। সোফিয়া স্বামীর কথাটা না শোনার ভান করে বলে, তুমি কি বললে জ্যাকসন? আমি কি ভুল শুনলাম? তুমি কি কষ্ট করে আগের কথাটা আরেকবার আমাকে বলতে পারবে? হ্যাঁ, তুমি যেটা শুনেছ সেটা ঠিক শুনেছ। গত 1 মাস ধরে বাবা আমাকে কল করে দেশে ফিরে যেতে বলছে। তার ভারতে এক বড়লোক বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তাই ভারতে গিয়ে নতুন করে বিয়েতে বসার আগে আমি তোমার সাথে আমার সম্পর্কটা শেষ করে দিতে চাই। অনেক দিন হলো, আর পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জ্যাকসন? আমরা লিভ ইন সম্পর্কে নেই, আমরা বৈবাহিকভাবে স্বামী স্ত্রী। আমাদের একটা সন্তান আছে। তুমি যদি আমার সাথে সংসার করতে নাই চাও তাহলে বিয়ে করেছিলে কেন? ভারত থেকে যখন আমি রাশিয়াতে এসেছিলাম, রাশিয়ার স্থায়ী বাসিন্দা হতে রাশিয়ান একটি মেয়েকে আমার বিয়ে করার প্রয়োজন ছিল। তাই তোমাকে বিয়ে করে আমি রাশিয়ান হয়েছি। শুধুমাত্র এই কারণে তুমি আমাকে বিয়ে করেছিলে? তোমার একবার বিয়ে হয়ে গেছে, তোমার এখন একটি পুত্র সন্তান আছে। তুমি আমাকে আর জনকে নিয়ে ভারতে ফিরে চলো। তোমার বাবাকে বুঝিয়ে আমরা সুখের সংসার করতে পারবো। কিন্তু তোমার মতো গরিব একটা মেয়েকে আমি দেশে নিয়ে যেতে পারবো না। জ্যাকসনের কথা মনে কষ্ট পেল সোফিয়া। জ্যাকসন একটি ডিভোর্স পেপার এগিয়ে দিল সোফিয়ার নিকট। সেখানে জ্যাকসন সাইন করে দিয়েছে। তার আসল নাম রাজ চ্যাটার্জি। রাশিয়াতে এসে নিজের নাম পাল্টে জ্যাকসন রেখেছে। তারপরে জ্যাকসন ব্যাগপত্র গুছিয়ে রওনা হলো ভারতের উদ্দেশ্যে। আর এইদিকে বসে অঝোর ধারায় কাঁদতে থাকে সোফিয়া। রাশিয়ান হয়ে ভারতের ছেলেকে বিয়ে করে ভালোই চলছিল তাদের দিনকাল। হঠাৎ জ্যাকসনের এমন ব্যবহার মেনে নিতে পারল না। ছেলেকে নিজের হাতে মানুষ করতে কাজ শুরু করলো। সারাদিন অফিসের পর বাড়িতে এসে সোফিয়া ছেলে জনের ঘুমন্ত মুখ দেখতে পারত। আবার যখন সকালে অফিসে যেত তখন জনের ঘুমন্ত মুখ দেখে যেত। এই পরিবেশের ভেতরে একা হয়ে পড়ে জন। একদিন কাঁদতে কাঁদতে জন বলে, আম্মু, আমার বাবা কোথায় গেছে? বাবা কেন আমাদের কাছে ফিরে আসছে না? তুমি কেন কাজ করো? তুমি সারাদিন কাজ করতে থাকো আর আমি তোমার মুখটা দেখতেই পাই না। সেদিন আঁচলে মুখ ঢেকে কেঁদেছিল সোফিয়া। তার 3 দিন পর অফিসের এমপ্লয়ি উইলিয়াম সোফিয়াকে বিয়ের প্রস্তাব দিল। জনকে সময় দিতে উইলিয়ামের দেওয়া বিয়ের প্রস্তাব মেনে নিল সোফিয়া। বিয়ের পরে ভালোই চলছিল তাদের। উইলিয়াম সোফিয়া ও জনের সাথে থাকতে শুরু করে। বিয়ের প্রথম দিকে সে জনের সাথে ভালো ও সুন্দর আচরণ করলেও কয়েকদিন পরে তার আচরণ নিম্নমানের হতে থাকে। উইলিয়াম ও সোফিয়া ঘরে একান্ত সময় কাটাচ্ছে। তখন সেখানে জন প্রবেশ করলে মুহূর্তটা নষ্ট হয়ে গেল উইলিয়ামের। সোফিয়া জনের সাথে খেলতে বসলো। প্রায় সময় তাদের মধুর মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় জন। এই জন্য ধীরে ধীরে তার চোখের কাটা হয়ে উঠছে জন। পরদিন সোফিয়া রান্নাঘরে রান্না করছিল। জন বিছানায় বসে হোমওয়ার্ক করছিল। সেখানে হঠাৎ প্রবেশ ঘটে উইলিয়ামের। উইলিয়াম সোফিয়াকে ঘরে না দেখতে পেয়ে রান্নাঘরে চলে গেল। পেছন থেকে জড়িয়ে ধরতেই সেখানে এসে উপস্থিত হয় জন। সোফিয়াকে উদ্দেশ্য করে বলেন, আম্মু, স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। আমি অঙ্কগুলো ঠিকমতো বুঝতে পারছি না, তুমি আমাকে একটু বুঝিয়ে দেবে? উইলিয়ামের থেকে সোফিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে জনকে উদ্দেশ্য করে বলেন, তুমি গিয়ে পড়তে বসো, তোমার বাবা তোমাকে অঙ্কগুলো বুঝিয়ে দেবে।
আম্মুর কথা শুনে জন ঘরে চলে গেল। সোফিয়া রান্না করতে করতে উইলিয়ামকে ঘরে যাওয়ার নির্দেশ দিলে উইলিয়াম বিরক্ত হয়ে বলে, ঘরে চলে যাব, আমি তো তোমার সাথে রোম্যান্স করতে আসলাম। আমি এখন রান্না করছি, তুমি এখানে থাকলে রান্না করতে পারবো না। তুমি ঘরে গিয়ে জনকে পড়াটা বুঝিয়ে দাও। উইলিয়াম রেগে ঘরে চলে গেল। জনকে সঠিক অঙ্ক না করিয়ে ভুল অঙ্ক করিয়ে দেয়। পরদিন জন ভুল অঙ্ক ক্লাসে জমা দেওয়ার কারণে ম্যাডামের হাতে প্রচুর মার খায়। ক্লাসের ম্যাম রোজই জনকে শাস্তিস্বরূপ ক্লাসের সমস্ত স্টুডেন্টের নাম 100 বার লিখতে দেয়। 105 জন ছাত্রছাত্রী থাকার নাম 100 বার লিখে সবার শেষে স্কুল থেকে বাড়িতে ফেরে জন। এতগুলো নাম লেখার পরে জনের হাত ব্যথা করে। বাড়িতে এসে কাঁদতে কাঁদতে সোফিয়াকে জড়িয়ে ধরে বলে, কালকে বাবা আমাকে 5টা অঙ্কই ভুল করিয়ে দিয়েছে, তাই ম্যাডাম আমাকে শাস্তিস্বরূপ ক্লাসে 105 জন ছাত্রছাত্রীর নাম 100 বার লিখিয়েছে। আমার হাত ব্যথা করছে। তোর বাবা আসুক, তার সাথে আমি কথা বলছি। অফিস শেষ করে উইলিয়াম বাড়িতে ফিরলে সোফিয়া তাকে রেগে বলে, তুমি কেন জনকে ভুল অঙ্ক করিয়েছ? তোমার জন্য জন শাস্তি পেয়েছে। আমি কেন জনকে ভুল অঙ্ক করাবো? আমি জনকে অঙ্ক দেখিয়ে দিয়েছি আর ও নিজের মতোই করেছে। তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি আমাকে যেভাবে অঙ্ক দেখিয়ে দিয়েছো আমি সেইভাবেই অঙ্ক করেছি। আমি মিথ্যে কথা বলছি? তোকে আজ মেরেই ফেলবো। জনের কথায় রেগে গিয়ে উইলিয়াম সোফিয়ার সামনে জনের গায়ে হাত তোলে। সোফিয়া জনকে সরিয়ে উইলিয়ামকে উদ্দেশ্য করে বলে, সাধারণ একটা বিষয় নিয়ে তুমি ছেলের গায়ে হাত কেন তুলেছ? ও কেন মিথ্যা কথা বলবে? তারপর সেখান থেকে সোফিয়ার অনুপস্থিতিতে জনকে বিভিন্নভাবে টর্চার করে। হঠাৎ একদিন সোফিয়া বিশেষ দরকারে প্রতিবেশীর ঘরে কথা বলতে গেলে উইলিয়াম ফাঁকা করে জনকে বেঁধে ইচ্ছে মতো মারে। অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে সোফিয়া চলে এলে ভয় পেয়ে যায় উইলিয়াম। প্রচণ্ড মারে জ্ঞান হারিয়ে ফেলে জন। সোফিয়া ছুটে গিয়ে জনের বাঁধন খুলে চোখে মুখে পানি ছিটায়। জনের জ্ঞান ফেরে না দেখে ভয় পেয়ে যায় সোফিয়া। রাগান্বিত হয়ে উইলিয়ামকে চড় মেরে বলে, তুমি সবসময় আমার ছেলেকে অকারণে মারো কেন? তুমি ওর গায়ে হাত তুলেছ। তোমার ছেলের সব সময় আমাদের মাঝখানে দেওয়াল হয়ে থাকে, তাই তোমার ছেলেকে আমি রাগের বশে মেরেছি। তুমি আমার স্ত্রী, কিন্তু তোমার সন্তান আমার কেউ হয় না, তাই জনের খরচ আমি বহন করতে পারবো না। জনকে তুমি ওর বাবার কাছে দিয়ে আসো। তুমি সব জেনে শুনে আমায় বিয়ে করেছ, আর তাছাড়াও জনের বাবা আমাকে আর জনকে ফেলে ভারতে চলে গেছে। আমি কিভাবে ওর কাছে জনকে দিয়ে আসব? আমার পরিচিত অনাথ আশ্রম আছে, তুমি চাইলে সেখানে কথা বলে আমি জনের থাকার ব্যবস্থা করতে পারি। জনের সুখের কথা চিন্তা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমার বিয়ে করার পর জন ভালো নেই, তাই তোমার সাথে সম্পর্কটা আমি ভেঙে দিচ্ছি। জনকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তোমার ছেলেকে নিয়ে থাকো, আমি চললাম। তারপর নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যায় উইলিয়াম। উইলিয়াম চলে যাওয়ার পরে আবার কাজে জয়েন করে সোফিয়া, কিন্তু এতে তাদের বিপদ। বাড়ে বই কমে না। সোফিয়া যা বেতন পায় তা দিয়ে আগে তাদের সংসার সুন্দরভাবে চলে গেলেও এখন জন বড় হয়েছে। ওর স্কুলের খরচ সহ যাবতীয় খরচ চালাতে হিমশিম খেতে হয় সোফিয়াকে। জন আম্মুর কষ্ট সহ্য করতে পারে না। সারাদিন ভাবতে থাকে কিভাবে আম্মুর পাশে দাঁড়াবে। একদিন ক্লাসে বসেছিল জন, তখন সে ক্লাসের জানালা দিয়ে দেখতে পারল পাশে একটা বাড়িতে একটা চোর বাড়ির ভেতর থেকে জিনিসপত্র চুরি করে নিজের ব্যাগের ভেতরে ভরে সেখান থেকে চলে যাচ্ছে। জন চোরটাকে ফলো করে এখন থেকে চুরি করবে বলে ঠিক করে। টিফিন পিরিয়ডে জনের পাশের ছেলেটা বাইরে গেল। জন চুপিসারে তার ব্যাগ থেকে 2টা পেন্সিল বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। জনের বন্ধু টিফিন পিরিয়ড শেষ করে ক্লাসে এসে লেখার জন্য পেন্সিল খুঁজলে ব্যাগের ভেতরে পেন্সিল খুঁজে পেল না। তখন দাঁড়িয়ে ম্যামকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আমার 2টো পেন্সিল পাচ্ছি না। টিফিন পিরিয়ডে নিচে যাওয়ার আগে আমি ব্যাগের ভিতরে রেখে দিয়ে গিয়েছিলাম, এসে আর পাচ্ছি না। স্কুলে কখনো বই, খাতা, কলম, পেন্সিল, রাবার কিছুই চুরি হয় না, তাই ম্যাডাম ভেবে নিল এটা জ্যাকের অমনোযোগিতার দোষ। চক দিয়ে লিখতে লিখতে ম্যাডাম বলে, আমার মনে হয় টিফিনে যাওয়ার আগে তুমি পেন্সিলটা ব্যাগের হাতে ভুলে গেছো, তাই এসে পেন্সিল পাচ্ছ না।
তোমার অন্য বন্ধুদের থেকে পেন্সিল নিয়ে লেখো, সব সময় নিজের জিনিস গুছিয়ে তারপর ক্লাস থেকে বের হবে। জি ম্যাডাম। তারপরে জ্যাক তার বন্ধুর থেকে পেন্সিল নিয়ে লিখতে থাকে। এভাবে প্রতিদিন ক্লাসের ছাত্রছাত্রীদের ভেতর থেকে জিনিসপত্র চুরি হতে থাকে। অন্য কোনো ক্লাসে চুরির খবর না থাকলেও ক্লাস 10-এ প্রতিদিন ছাত্রছাত্রীদের চুরি হতে থাকে। রোজি ম্যাডাম হঠাৎ একদিন লক্ষ্য করে ক্লাসের সমস্ত বাচ্চারা চুরির নামে তার কাছে নালিশ করে, কেবল জন ছাড়া। তাই তার সন্দেহ হয় জনের ওপরে। ক্লাস শেষ করে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে বলে, ম্যাডাম, আপনার সাথে আমার জরুরি একটা কথা আছে ক্লাস 10 নিয়ে। ভেতরে আসুন, বলুন কি কথা। রোজি ভেতরে ঢুকে চেয়ারে বসে বলতে শুরু করে, ম্যাডাম, গত কয়েক মাস ধরে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। ব্যাগে রেখে তারা বাহিরে গেলে এসে বই, খাতা, কলম কিচ্ছু পাচ্ছে না। বিষয়টা আগে আপনি কেন আমাকে বলেননি? আপনার কি মনে হয় বাইরের কেউ চুরি করেছে নাকি ক্লাসে? আমার মনে হচ্ছে ক্লাসের জন নামের ছেলেটি চোর। ক্লাসে প্রতিটি ছাত্রছাত্রীর প্রতিদিন আমার কাছে হারানোর জিনিস নিয়ে নালিশ করে, কিন্তু জন কখনো চোরের নামে আমার কাছে নালিশ করেনি। চোরের জিনিস তো কখনো চুরি হওয়ার কথা নয়। আজকে টিফিন পিরিয়ডে আমরা এক একজনের উপর নজর রাখবো, কোনো চোর ছাত্র আমাদের স্কুলে থাকবে না। প্রধান শিক্ষকের কথা মেনে রোজি অপেক্ষা করতে থাকে টিফিন পিরিয়ডের। ক্লাস থেকে সমস্ত ছাত্রছাত্রীরা বের হয়ে যাওয়ার পরে জন তার সহপাঠীদের ব্যাগ থেকে বই, খাতা, কলম, পেন্সিল গোপনে নিজের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। ঘটনা রোজি ও অলিভিয়া দেখে ক্লাসের ভেতরে গিয়ে জনকে হাতে নাতে ধরে। রোজি বলে, তার মানে এতদিন তুমি তোমার সহপাঠীদের জিনিস চুরি করেছো? কেন তুমি ওদের বইপত্র, খাতা চুরি করেছো? তুমি জানো না বিদ্যার জিনিস চুরি করা ঠিক না? যারা বিদ্যার জিনিস চুরি করে তাদের পড়াশোনা হয় না। এই চোর ছেলেকে আমি আমার স্কুলে দেখতে চাই না। তুমি ওর অভিভাবককে ফোন দিয়ে আমার সাথে দেখা করতে বলবে। ততক্ষণ পর্যন্ত ওকে স্কুল থেকে বের হতে দেবে না। ওর কাহিনী ওর আম্মুকে বলে তবে স্কুল থেকে ওকে বের করে দেবে। অলিভিয়া প্রচণ্ড রেগে জনকে বন্দি করে রাখলো তাদের একটি ফাঁকা ক্লাসরুমে। জনের আম্মু সোফিয়াকে ফোন করে রোজি স্কুলে আসার নির্দেশ দিল। সোফিয়া স্কুলে উপস্থিত হলে রোজি তাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। অলিভিয়া তখন রোজিকে বলে, ওই চোরটাকে এখানে নিয়ে আসো। গত কয়েক মাস ধরে আপনার ছেলে আমাদের স্কুলের বাকি ছাত্রছাত্রীদের ব্যাগ থেকে বই, খাতা, কলম, পেন্সিল চুরি করছে। আজ আপনার ছেলেকে আমরা হাতে নাতে ধরেছি, তাই আমরা ওকে আর আমাদের স্কুলে রাখতে চাইছি না। ততক্ষণে সেখানে জনকে নিয়ে উপস্থিত হয়েছে রোজি। সোফিয়া উঠে জনের কান টেনে ধরে রাগান্বিত গলায় বলে, বড় ম্যাডাম, কি বলছে জন? তুই নাকি স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করছিস? জন আম্মুর প্রশ্নের কোনো জবাব দিতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সোফিয়া নীরবতা সম্মতির লক্ষণ ভেবে জনকে এলোপাথারি মারতে থাকে। মারতে মারতে বলে, তোকে আমি স্কুলে পাঠিয়েছি শিক্ষা অর্জন করতে। তুই শিক্ষার নাম করে শিক্ষার জিনিস চুরি করে আজ সবার সামনে আমার মাথা হেড করে দিয়েছিস। তোর জন্য আমি আমার স্বামীর সাথে বিচ্ছেদ করে আলাদা থাকছি, উপার্জন করছি। তোর জন্য এমন কিছু আমাকে দেখতে হবে আমি কল্পনাও করতে পারিনি। তুই আদৌ কি আমার সন্তান? ম্যাডাম, আমার ছেলে যেটা করেছে সেটা অন্যায়। আম্মু হয়ে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। যদি পারেন আমার ছেলেটাকে ক্ষমা করে দিবেন। তারপরে রেগে জনের হাত ধরে বাড়িতে চলে আসে সোফিয়া। বাড়িতে এসে অপমানে কাঁদতে থাকে। আম্মুর কান্না সহ্য করতে না পেরে জন বলে, আমি যেটা করেছি সেটা ভুল। তোমার সামান্য আয় আমাদের সংসার কাটছিল খুব দুঃখে। এই জন্যই আমি সহপাঠীদের বই, খাতা চুরি করে বিক্রি করে সংসারে হাল ধরেছি। তুমি বলতে না রাতে চালের ড্রাম খালি দেখছো এবং কাজ থেকে এসে দেখছো ভর্তি। আমি বই, খাতা বিক্রি করে সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনতাম। তুই অন্যভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করতে পারতি। অন্য জিনিস চুরি করে তুই আমাকে সাহায্য করবি? সেটা তোর আম্মু হিসাবে মেনে নেওয়া অনেক কষ্টের। আমি যা করেছি অন্যায় করেছি। আমার এমন করা উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করব না। আমার কাছে ক্ষমা চেয়ে কি লাভ? তোর ম্যাডামের কাছে গিয়ে ক্ষমা চা। আমি আর কখনো এই মুখ নিয়ে ওই স্কুলের আশেপাশে যাব না। তুমি একবার আমার সাথে ম্যাডামের বাড়ি চলো। আমি ম্যাডামের বাড়ি চিনি। ম্যাডামের বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে
আবার স্কুলে যাওয়ার জন্য আবেদন করব। অপরাধীর শেষ ইচ্ছেটা পূরণ করা যায়। ঠিক আছে, এই শেষবারের মতন আমি তোকে ম্যাডামের কাছে নিয়ে যাচ্ছি। তারপরে সোফিয়া জনকে নিয়ে রওনা হলো অলিভিয়া ম্যাডামের বাড়িতে। অলিভিয়া ম্যাডাম বাড়িতে একাই থাকে। হঠাৎ তার বাড়িতে জনকে দেখে প্রচণ্ড রেগে যান তিনি। আঙুল তুলে রাগান্বিত হয়ে বলে, তোমরা আমার বাড়িতে কি করছো? তোমরা আমার আশেপাশে আসবে না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে একটু সুযোগ দেবেন নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য। আপনি তো জানেন আমার আম্মু আমাকে মানুষ করেছে। আম্মুর জন্য আপনি আমাকে একটা সুযোগ দিন। তোমাকে আমি আরেকটা সুযোগ দিলাম, মনে রেখো তুমি যদি আবার চুরি করা শুরু করো তাহলে এবার আমার চাকরি চলে যাবে। আশা করি তুমি এবার ভালো ছাত্র হয়ে থাকবে। জি ম্যাডাম, তাহলে আমরা এখন আসি। কথাটা বলে জন ও সোফিয়া বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালে হঠাৎ করে জনের পেটে বেগ শুরু হলো। জন পেট চেপে অলিভিয়াকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আপনাদের ওয়াশরুমটা কোথায়? আমাকে ওয়াশরুমে যেতে হবে। সোজা গিয়ে ডান দিকে ওয়াশরুম, দেখে শুনে যেও। জন অলিভিয়ার কথা শুনে ওয়াশরুমের দিকে চলে গেল। সোফিয়া ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ব্যস্ত হলো অলিভিয়ার সাথে। জন ওয়াশরুমের কাজ শেষ করে বাইরে বের হলে হঠাৎই একটি ঘরের বিছানার উপরে চাবি দেখতে পেল। কৌতূহল নিয়ে জন ঘরের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারল এটি আলমারির চাবি। কৌতূহলবশত চাবি নিয়ে আলমারির তালা খুলতেই তার নজরে এলো ছোট্ট একটি সিন্দুক। সিন্দুক খুলে ভেতরে সে পেল অনেকগুলো টাকা পয়সা ও গহনাগাটি। এত কিছু দেখে মাথা খারাপ হয়ে যায় জনের। টাকা পয়সা ও গহনাগাটিগুলো বের করে বিছানার উপরে রেখে বিছানার চাদর দিয়ে টাকা পয়সা ও অলংকারগুলোকে পেঁচিয়ে বারান্দায় ফেলে দিল। তারপরে ছুটে ড্রয়িং রুমে গিয়ে সোফিয়াকে সাথে নিয়ে বের হয়ে গেল অলিভিয়ার বাড়ি থেকে। রান্নাবান্নার কাজ শেষ করে অলিভিয়া নিজের ঘরে গিয়ে আলমারির তালা খোলা দেখে সিন্দুকের কাছে গেল। সেইখানে গিয়ে নিজের সমস্ত সম্পত্তিগুলো নিখোঁজ দেখে দ্রুত বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজে জনের চুরি করার দৃশ্য রেকর্ডিং না হলেও ওপর থেকে ফেলে দেওয়া টাকা ও গহনাগুলো তার নজরে এলো। সাথে সাথে অলিভিয়া চলে গেল জনদের বাড়িতে। অলিভিয়ার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেনি জন। জনের কথা জানতে চাইলেই জানায় সোফিয়া। অলিভিয়া প্রচণ্ড রাগে সোফিয়াকে অভিশাপ দিয়ে বলে, তোমার ছেলে এমন একটা কাজ করার পরও আমি আমার স্কুলের জনকে পড়ার সুযোগ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আজকে যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। ও কখনো মানুষ হবে না, ও হবে একটা অমানুষ। ও জীবনের অর্ধেক সময় জেলখানাতে থাকবে। হয়তো আপনারাও হারিয়ে গেছেন, চলেন বর্তমানে ঘুরে আসি। এই পর্যন্ত বলে নিজের জীবনের ঘটনার ইতি টানল জন। রিপোর্টার রোজ পুনরায় প্রশ্ন করে, আমরা বুঝলাম আপনার জীবনের দুঃখের কথা। একটা মানুষ ছোটবেলা থেকে অভাব অনটন ও অসহায়ত্বের ভিতর থাকলে এমন হয়ে উঠবে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি খুন কেন করেছেন? আপনি ছোটবেলায় একটা বাচ্চা ছেলেকে খুন করেছিলেন, টাকা পয়সার লোভে আপনি বড় মানুষদের খুন করেছেন, কিন্তু বাচ্চার সাথে খুনের সম্পর্ক কিসের? জনের চোখে ভেসে উঠল অতীতের দৃশ্য। অতীত। সেদিনের পর থেকে আমার পড়াশোনা শেষ। আমার আম্মু আমার সাথে তেমন কথাও বলে না। আমাদের পাশের বাড়িটা অনেক দিন বন্ধ ছিল। বর্তমানে সেই বাড়িতে ভাড়া এসেছে 3 জন, স্বামী স্ত্রী ও তাদের একজন সন্তান। আমার বন্ধুদের সাথে খেলে বাড়ি ফিরছিলাম, তখন দেখতে পেলাম একটা ছেলে তার বাবার সাথে খেলছিল। বাচ্চাটার বয়স 2 থেকে 2.5 বছর হবে। বাচ্চাটিকে দেখে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করি বাবা ছেলের মধুর মুহূর্ত। আমার মনে পড়ে যায় আমার ছোটবেলার কথা। আমার প্রথম বাবা জ্যাকসন যখন আমাদের সাথে ছিল। নিজের সন্তান বলে জ্যাকসন কখনোই আমায় অবহেলা করেনি, কিন্তু হঠাৎ করে তিনি আমার জীবন থেকে উধাও হয়ে যায়। এরপরে আমার আম্মু ও আমার জীবনে আগমন ঘটে উইলিয়ামের। আম্মুর সামনে ভালোবাসলেও আড়ালে আমার ওপরে অত্যাচার করত। মন খারাপ করে আমি বাড়িতে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকি। কাঁদতে কাঁদতে বালিশেই ঘুমিয়ে পড়ি। রাত্রে আম্মু কাজ থেকে বাড়ি এসে আমায় ঘুমন্ত অবস্থা দেখে আমায় ডাক দিল না। পরের দিন আমায় ঘুমন্ত অবস্থা দেখেই আমার আম্মু সোফিয়া কাজে চলে গেল, আর আমি প্রতিদিন জানলা দিয়ে পাশের বাড়ির বাবা ও ছেলের মধুর মুহূর্তগুলো দেখতাম। এভাবেই বেশ কয়েকদিন বাবা ও ছেলের মধুর মুহূর্ত দেখে আমার মনের ভিতরে
হিংসা সৃষ্টি হলো। ছেলেটি যখন একা উঠোনে বসেছিল তখন সেখানে গিয়ে উপস্থিত হই আমি। বাড়ির পাশেই ছিল বড় একটা কুয়ো। আমি খেলার ছলে হাত নাড়িয়ে ছেলেটাকে কাছে আসার নির্দেশ দিলাম। ছেলেটি ছুটে আসে আমার দিকে। আমি এক পা করে পিছিয়ে কুয়োর কাছে চলে যাই। বাচ্চা ছেলেটিও আমার কাছাকাছি আসছিল। আমি ছেলেটিকে ধরে কুয়োর ভিতরে ফেলে দেই। ছেলেটি বাবা মা বলে চিৎকার করতে থাকে। ছেলেটির চিৎকার শুনে সেখানে এসে উপস্থিত হয় তার বাবা মা। কুয়োটি অনেক গভীর হওয়ার কারণে ওপর থেকে শুধু ছেলের পানি ঝাঁপানোর শব্দটাই শোনা যাচ্ছিল। অবশেষে ছেলেটির বাবা কুয়োর মধ্যে ঝাঁপ দিল। ছেলেটির মা ওপর থেকে দড়ি ধরে বাবা ও ছেলেকে ওপরে নিয়ে আসলো। ছোট বাচ্চা একটা ছেলে ভয় ও পানি খেয়ে সেখানেই মারা গেছে। ততক্ষণে আমি সেখান থেকে পালিয়ে যাই। সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশকে খবর দিল আর আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। পরের দিন সকাল 11টা বাজলে আমাকে আদালতে উপস্থিত করা হলো। আদালতে উপস্থিত হয়েছে আমার আম্মু ও ওই ছেলেটার বাবা মা। বিচারপতি আদালতের কার্যক্রম শুরু করতে উপদেশ দিল এবং উকিল রোশন আমার বিপক্ষে কথা বলা শুরু করলো। মহামান্য জজ সাহেব, আদালতে আসামির কাঠগড়ায় যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে হচ্ছে একজন খুনি, একজন চোর, একজন ডাকাত। স্কুলে পড়াকালীন সময়ে তার সহপাঠীদের ব্যাগ থেকে বই, খাতা, কলম, পেন্সিল যাবতীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে দিত। তাই স্কুলের প্রধান শিক্ষিকা ওকে স্কুল থেকে বের করে দেয়। এজন্য রাগের বশে প্রধান শিক্ষিকা অলিভিয়ার বাড়িতে ডাকাতি করে আর তার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে আসে। এখানেই থেমে যায়নি, পাশের বাড়ির নতুন ভাড়ায় আসা বাচ্চা ছেলেটাকেও ছাড় দেয়নি। তাকে কোলে নেওয়ার নাম করে কুয়ার ভেতর ফেলে সেখান থেকে পালিয়ে গেছে। এমন ছেলেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত, যাকে দেখে কেউ এমন কাজ করার সাহসও না পায়। এ কথা শুনে বিচারপতি ড্যানিলিয়াম জনের উদ্দেশ্যে বলেন, তুমি কি এমন কোনো কাজ করেছো জন? হ্যাঁ, আমি এইসব কিছুই করেছি। এই অল্প বয়সে তুমি কেন এমন কাজ করেছো? এখনো 18 বছরে গণ্ডি পার হতে পারোনি তুমি। তোমার কাছ থেকে এমন কিছু আশা করে না জাতি। আমি রাগের বশে সব করেছি। আমি কখনো বাবার ভালোবাসা পাইনি, তাই অন্য কোনো ছেলেকে তার বাবার সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। তুমি কেন এমন কাজ করেছো যদি আদালতের কাছে বলো, তাহলে তোমার শাস্তির পরিমাণ আমি কমিয়ে দেব। আমার যখন 5 বছর বয়স তখন আমার বাবা আমার মাকে আর আমাকে ছেড়ে ভারতে ফিরে যায়। আমার বাবা একজন ভারতীয় আর আমার আম্মু একজন রাশিয়ান। আমার আব্বু আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আমি আর আম্মু একা হয়ে পড়ি। পেটের দায় আম্মু কাজে যাওয়া শুরু করলে আমি একা হয়ে যাই। তখন আম্মু আবার দ্বিতীয় বিয়ে করে। আমার দ্বিতীয় বাবা প্রথমে আমার সাথে ভালো ব্যবহার করলেও পরবর্তীতে তিনি আমাকে সহ্য করতে পারেন না। কারণে অকারণে আমাকে মারতে থাকে। বাবার ভালোবাসা আমি কখনো পাইনি। রাস্তা দিয়ে যখন কোনো বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে যেত আমি সহ্য করতে পারতাম না। সংসারের অভাবের টানে আমি চুরি করেছি। যখন ম্যাডাম আমাকে একটা চান্স দিলেন ক্লাস করার জন্য তখন আমি বুঝে গেছিলাম এরপরে আমি আর কখনোই চুরি করতে পারবো না। তাই ম্যাডামের বাড়ি থেকেই আমি তার সমস্ত গয়নাগাটি ও টাকা পয়সা নিয়ে পালিয়ে এসেছি। কয়েকদিন আগেই আমাদের পাশের বাড়িতে ভাড়া এসেছে তারা। তার ছেলে আর আঙ্কেলকে দেখে আমি সহ্য করতে পারিনি। আমি যেহেতু বাবার ভালোবাসা পাইনি তাই আমি কাউকেই বাবার ভালোবাসা পেতে দেব না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলেই কাঠগড়ায় মাথা ঠুকতে থাকে জন। সোফিয়া জনের কথা শুনে কেঁদে ফেলে। ড্যানিলিয়াম বুঝে যায় এটা পিতাহারা এক সন্তানের আর্তনাদ। তিনি সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত দেয়। আসামির মুখ থেকে সমস্ত কথা শুনে বুঝতে পারলাম সে পরিস্থিতির শিকার। সংশোধনাগারে নিজেকে শুধরে ফিরে আসবে। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করে ফিরে আসলে জনের অতীতের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। এখানেই রায় সমাপ্ত করা হলো। জনকে নিয়ে যাওয়া হলো সংশোধনাগারে। বর্তমানে জন রিপোর্টারদের সামনে বসে, আর কিছু জানা বাকি আছে আপনাদের? আজ আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তারপরে কি হবে? জেলখানা থেকে তো পালাতে হবে, সেটাও তো আমাকেই ভাবতে হবে। সময় খুব কম, আর কোনো প্রশ্ন থাকলে করুন। আপনি জেল থেকে পালানোর চেষ্টা করেছেন? একটা কথা আমি দুবার বলি না। আপনি আপনার বাবার গার্লফ্রেন্ডকে খুন করেছিলেন। আপনার রাগ ছিল আপনার বাবার প্রতি, তাহলে কেন আপনি অন্য কোনো ব্যক্তিকে খুন করলেন? আমার আম্মু সোহাগ বাঁচাতে
আমি তৃতীয় ব্যক্তিকে খুন করেছি। আমার বাবা তার গার্লফ্রেন্ডকে নিয়ে সুখে শান্তিতে লিভ ইন করবে। ছেলে হিসাবে আম্মুর কষ্টটা আমি দেখতে পারিনি। অতীত সংশোধনাগার থেকে নিজেকে সংশোধন করে বাড়িতে গিয়ে দেখতে পারে তার বাবাকে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। জন মেয়েটিকে দেখে রেগে গিয়ে সোফিয়াকে বলে, এই মেয়েটা কে আম্মু? একে তো কখনো আমি আমাদের বাড়িতে দেখিনি। এখন আমাদের বাড়িতে কি করছে? ইনি হচ্ছে তোর বাবার নতুন গার্লফ্রেন্ড, তার নাম হচ্ছে আভা। এখানে দাঁড়িয়ে ছেলের সাথে কি কথা বলছিস? তোকে না বললাম আমার জন্য কফি করে নিয়ে আসতে? এখানে দাঁড়িয়ে না থেকে আমার জন্য কফি করে নিয়ে আয়। জি আনছি। কথাটা বলে সোফিয়া চোখ মুছে কান্নার ছাপ নিয়ে ছুটে গেল রান্নাঘরে। জনের আম্মুকে জনের সামনে তুই বলে সম্বোধন করেছে দেখে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে জন। হাত মুঠো করে দাঁতের দাঁত চেপে রাগটাকে কন্ট্রোল করে নেয়। এতদিন সংশোধনাগার থেকে যতটা পরিবর্তন এসেছিল জনের মাঝে, এক নিমেষেই তার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভেতরে ভেতরে নিজেকে সামলানোর চেষ্টা করে আভার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই সুন্দরী, আমি জন। বয়স বাড়ার সাথে সাথে জনের সৌন্দর্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনের রূপে কিছুটা কাবু হলো আভা। জনের বাড়িয়ে দেওয়া হাতের সাথে হাত মিলিয়ে বলে, হ্যালো হ্যান্ডসাম, এতদিন কোথায় ছিলে তুমি? আমি কোথায় ছিলাম তা জেনে তোমার কিসের দরকার? কোনো সুদর্শন পুরুষের জন্য অপেক্ষা না করে একটা বুড়ো লোকের গলায় ঝুলে পড়লে? তোমাকে দেখতে যতটা সুন্দর, তোমার চয়েস ততটাই খারাপ। হ্যালো বন্ধুরা, তোমরা তো আমাদের ফিলিং সার্টিফিকেটের গল্প শুনছো বা শোনো। জানি তোমাদের প্রত্যেকটা গল্প ভালো লাগে, তাই জন্য আমাদের প্রত্যেকটা গল্প তোমরা দেখতে থাকো নিয়মিতভাবে। কিন্তু তোমরা আমাদের এই গল্পগুলো শোনার সাথে সাথে লাইক করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যাও। তো সেই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি, আমাদের গল্পগুলোতে প্লিজ প্লিজ এত লাইক করো যাতে খুব তাড়াতাড়ি এই গল্পটা 1000 লাইকে পৌঁছে যায়। তো আবার তোমরা গল্পটা শুনতে থাকো কন্টিনিউ। হ্যালো হ্যান্ডসাম, এতদিন কোথায় ছিলে তুমি? আমি কোথায় ছিলাম তা জেনে তোমার কিসের দরকার? কোনো সুদর্শন পুরুষের জন্য অপেক্ষা না করে একটা বুড়ো লোকের গলায় ঝুলে পড়লে? তোমাকে দেখতে যতটা সুন্দর, তোমার চয়েস ততটাই খারাপ। কথাটা বলে নিজের ঘরে চলে যায় জন। সংশোধনাগারে থাকার সময় পুলিশের পকেট থেকে একটা বন্দুক চুরি করে নিয়ে এসেছে জন। বন্দুকটা ড্রয়ারের ভেতরে রেখে বিছানায় চিত হয়ে শুয়ে ভাবে, বন্দুকটা আমি খুন করতে এনেছিলাম, কিন্তু কাকে খুন করব এখন তাও ঠিক করে নিলাম। জন পরের দিনে চাকরি খোঁজার চেষ্টা করছে। কোনো একটা মাফিয়া দলের সাথে যোগ দিয়ে নিজের পরিচিতি বানানোর চেষ্টায় মগ্ন। সংশোধনাগারে থাকাকালীন জনের আম্মু সোফিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই জন্য সোফিয়া এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পায়ের সমস্যার কারণে সোফিয়াকে চাকরি থেকে না করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে উইলিয়াম ও তার গার্লফ্রেন্ড আভার যত্ন নেয়। দুপুরের সময় জন বাড়িতে ফিরে সোফায় বসলে ভেতর থেকে শুনতে পারল চেঁচামেচির শব্দ। জন কৌতূহল নিয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখে সমস্ত জিনিসপত্র ঘরে এলোমেলো হয়ে আছে। আভা রাগারাগি করছে, সোফিয়াকে বলে, তোর কাজ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। উইলিয়ামকে বলে তোকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আম্মুর উপর এমন রাগারাগি শুনে মাথা গরম হয়ে যায় জনের। দুজনের মাঝ দিয়ে গ্লাসের কাছে গিয়ে এক গ্লাস নিয়ে পান করতে করতে বলে, কতক্ষণ ধরে এক গ্লাস পানি চেয়েছি, দেওয়ার মতো কেউ নেই। আমি শুনতে পাইনি বাবা। তুই কাজ খুঁজতে গিয়েছিলি, কোনো কাজ পেয়েছিস? না, সবে বাইরে বেরোয়েছি। অপরাধীকে এত সহজে কেউ চাকরি দেয়? একটা চাকরির খোঁজ পেয়েছি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। অনেক স্যালারি দেয় সেই কোম্পানিতে, মাসে 50,000 টাকার মতো দেবে। আশীর্বাদ করো যাতে চাকরিটা পেয়ে যাই, তাহলে তোমাকে নিয়ে আমি বহু দূরে চলে যাব। টাকার কথা শুনে মাথা খারাপ হয়ে যায়। আবার একা ঘরে যখন জন বসে থাকে সেই সুযোগে কাছাকাছি চলে যায় জনের। জনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ঠিকই বলেছিলে, আমাকে উইলিয়ামের সাথে মানায় না। আমাকে তোমার মতো সুদর্শন পুরুষের সাথে মানায়। তাহলে চলো সবার চোখের আড়ালে আমরা দুজনে বাইরে ঘুরে আসি, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। একান্ত ব্যক্তিগত সময় কাটাবো দুজনে। ঠিক আছে, চলো কালকে বিকালে আমরা ঘুরতে যাই। জন সায় দিল আভার কথায়। পরদিন জন ও আভা ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে তারা চলে গেল এক গভীর জঙ্গলে। নির্জন জঙ্গলে কাছাকাছি এলো দুজনে। একান্ত কিছু সময় কাটানোর পরে বন্দুক বের করে গুলি করলো আভাকে।
আভা চিৎকার করে মাটিতে পড়ে যায়, রক্তে ভেসে যাচ্ছে মাটি। জন তখন আবার পা ধরে দেহ সরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু পথ উঁচু নিচু হওয়ার কারণে পারছে না, তাই বাধ্য হয়ে পাথর খুঁজতে থাকে। শক্ত পাথর পেলে তা দিয়ে থেতলে দিতে থাকে আবার সুন্দর দেহ। রক্তে মেখে যায় জঙ্গল। আবার প্রাণ পাখি তখন উড়ে গেছে। অনাকাঙ্ক্ষিতভাবে তখন সেখানে 4 জন পুলিশ চলে আসে। তারা জঙ্গল টহল দিচ্ছিল। জনকে খুন করতে দেখে সাথে সাথে গ্রেফতার করে বলে, কে তুই? এই মেয়েটা কে হয় তোর? এভাবে নিষ্ঠুরভাবে কেন তুই এই মেয়েটাকে খুন করেছিস? আমি ওকে খুন করেছি কারণ ও আমার আম্মুর জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই এবার আমার শান্তি লাগছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জনের শক্তির সাথে কেউ পেরে উঠছে না। তখন বাধ্য হয়ে পুলিশ অফিসার ড্রেক বাকি পুলিশদের আদেশ দেয়, ওর মাথার পেছনে আঘাত করো। ও একটা বড় আসামি, অনেকদিন আগে সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছে, আজকে আবারও খুন করছে। ওকে আমাদের আদালতে তুলতেই হবে। তারপরে ড্রেকের কথা মেনে জনের মাথার পেছনের অংশে আঘাত করলে জন জ্ঞান হারিয়ে ফেলে। সেই সুযোগে জনকে ধরে গাড়ির ভেতরে তুলে নিল। তারপরে চলে গেল থানাতে। পরদিন আবার জনকে আদালতে তোলা হয়। 3 বছর পর আবার জনকে আদালতে দেখে চমকে ওঠে ড্যানিলিয়াম। উকিল রশন জনের বিরুদ্ধে কথা বলতে থাকে। আসামির কাঠগড়ায় আপনি যাকে দেখতে পাচ্ছেন, তিনি আরও 3 বছর আগে আসামি হিসেবে এই কাঠগড়ায় উপস্থিত ছিল। বেশ কিছুদিন আগে সংশোধনাগার থেকে নিজেকে সংশোধন করে বাড়িতে ফিরে গেছে। সেখানে গিয়ে তার বাবার গার্লফ্রেন্ডকে কোনোভাবে ইমপ্রেস করে গভীর জঙ্গলে নিয়ে গেছে। সেখানে মেয়েটিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমাদের পুলিশরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। আপনি যদি 3 বছর আগে ওকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতেন, তাহলে আজকে এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারতো না। আপনি কি বোঝাতে চাইছেন যে ওর খুনের পেছনে আমি দায়ী? না বিচারপতি, আমি আপনাকে বোঝাতে চাইছি, গতবার আপনি ওকে কোনো শাস্তি দেননি। সংশোধনাগারে নিজেকে সংশোধন করতে বলেছিলেন। এবার আপনি ওকে কঠিন শাস্তি দেবেন। জন, আপনার পক্ষে কোনো উকিল ওকালতি করতে আসেনি। আপনি কি আপনার জীবনের কোনো কাহিনী আমাদেরকে শোনাতে পারবেন, যার জন্য আপনি আপনার বাবার গার্লফ্রেন্ডকে খুন করেছেন? 3 বছর আমি সংশোধনাগার থেকে নিজেকে সংশোধন করে বাড়িতে ফিরে গিয়ে অন্য একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমার আম্মুকে আমার বাবা ও তার গার্লফ্রেন্ড নির্যাতন করছে। যেখানে আমার আম্মু থাকার কথা সেখানে আভা ছিল। আমি আমার আম্মুর সোহাগে কাউকে ভাগ বসাতে দেব না, তাই আমি খুন করেছি। আমি আজ পর্যন্ত যত অন্যায় করেছি, যত খারাপ কাজ করেছি, সব কিছুর জন্যই দায়ী আমার এই বাবা। ছোটবেলায় যদি তিনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসা দিতেন, তাহলে আজকে আমার এই কাঠগড়ায় দাঁড়াতে হতো না। যদি আজকে আমার শাস্তি দেওয়া হয়, তাহলে যাতে উনি শাস্তি পায়। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে জনকে শুধরানোর অনুমতি দেয় ড্যানিলিয়াম। ছেলেটিকে দেখে আমার যা মনে হচ্ছে, মানসিক রোগী। জেলখানায় গেলে সেখানে মানুষদের উপর নির্যাতন করতে থাকবে। আমার মনে হয় বাবা হারানোর কষ্টে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই তাকে পাগলাগারতে ভর্তির অনুমতি দেওয়া হলো। সেখান থেকে ওনাকে সম্পূর্ণ সুস্থ মানুষ হিসেবে ঘোষণা করলে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে ধরে নেওয়া হলো পাগলাগারদে। জন যেহেতু একজন আসামি, তাই তাকে দেখার জন্য একজন লেডি কাউন্সিলের ব্যবস্থা করা হয়। এভাবে দেখতে দেখতে পেরিয়ে যায় 2 বছর। লেডি কাউন্সিল মুগ্ধ হয় জনের ব্যবহারে ও রূপে। 2 বছর পর জন পাগলাগারদ থেকে তার আম্মুর কাছে যায়। সেখানে সোফিয়ার কোনো সন্ধান না পেয়ে রাশিয়া ত্যাগ করলে চলে যায় ইন্দোনেশিয়ার পর্যটক কেন্দ্রে আশ্রয় নেয়। জন সাগর পাড়ে এসে রোদ পোহাচ্ছে। তখন একদল ট্যুরিস্ট সেখান দিয়ে যাচ্ছিল। জনকে দেখে এগিয়ে গিয়ে বলে, এখানে সবচেয়ে বড় হোটেল কোনটা বলতে পারবেন? এইখানে সবগুলো বড় হোটেল, আপনি চাইলে যে কোনোটায় উঠতে পারেন। আসলে আমি আমার স্ত্রীকে নিয়ে সবচেয়ে বড় হোটেলে উঠতে চাই। টাকা পয়সা কোনো ম্যাটার নয়। টাকা পয়সার কথা শুনে 2 বছর পাগলাগারদ থেকে যে মানসিক ভারসাম্য অর্জন করেছিল তা মুহূর্তে ভেঙে গেল। উঠে দাঁড়িয়ে ট্যুরিস্ট বিরাটের সাথে হাত মিলিয়ে এগিয়ে গেল হোটেল খুঁজতে। বিরাট নিজে উঠল তাদের পাশের ঘরে। তারপর দিন স্বামী স্ত্রীরা সমুদ্রের পানিতে ভাসিয়ে দূরে চলে গেল। এরপর থেকে জন বিদেশ থেকে আসা ট্যুরিস্টদের উপরে আক্রমণ করতে থাকে। তাদের সাথে বন্ধুত্বের মতো মিশে তাদের প্রাণ পাখি দেহ থেকে আলাদা করে ফেলে। ট্যুরিস্টদের পাসপোর্টে নিজের ছবি লাগিয়ে মাঝে মাঝে গা ঢাকা দিতে অন্য দেশে চলে যায়। জন এখন হোটেল স্টাফের কাজ করে। নতুন একজোড়া কাপল এসে উঠেছে তাদের হোটেলে। জন তাদের খাবারে মেডিসিন মিশিয়ে দিয়ে গেছে।
স্বামী স্ত্রী মেডিসিন মিশানো খাবার খেলে পেটে ব্যথা শুরু হয়। তারা দুইজন ওয়াশরুমে যেতে যেতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। কাপলদের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছে গেলে ঘরে এসে প্রবেশ করে জন। উভয় দম্পতিকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে বলে, আপনাদের এমন অবস্থা কি করে হয়েছে? জানি না, দুপুরের খাবারের পর থেকে পেটে অসম্ভব ব্যথা শুরু হয়েছে। এখন ওয়াশরুমে যেতে যেতে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। কিভাবে ঝামেলা থেকে পরিত্রাণ পাবো বলতে পারেন? আপনারা অপেক্ষা করুন, আমি ডক্টর ডেকে আনছি। কথাটা বলে জন সেখান থেকে ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার দুইজনকে পরীক্ষা করে কিছু খাবার, স্যালাইন ও ইঞ্জেকশন পুশ করলো। দুইজনকে ইঞ্জেকশন পুশ করার কিছুক্ষণের ভেতরে জ্ঞান হারিয়ে ফেললো। ডাক্তার হচ্ছে জনের বন্ধু হলওয়েল। বন্ধু দুজনে ঘুমিয়ে পড়ছে, এই সুযোগে আমাদের ওদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে। শুধু নিয়ে গেলেই হবে? ঘরে কি কি আছে জড়ো করো। হলওয়েল জন মিলে সমস্ত জিনিসপত্র একত্রিত করে স্মিথ ও তার স্ত্রীকে নিয়ে চলে গেল জনের ফ্ল্যাটে। অর্ধনগ্ন অবস্থায় হাত পা বেঁধে রেখে দিল চেয়ারের সাথে। কিছুক্ষণ পর স্মিথের জ্ঞান ফিরলে নিজেদের চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করে উত্তেজিত হয়ে বলে, আমি এখানে এলাম কিভাবে? আমি নিতে এসেছি। আপনি আপনি কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন? তখন হলওয়েল মেয়েটিকে এনে চেয়ারের সাথে বেঁধে ফেলে। মেয়েটির দেহ দেখলে বোঝা যায় তার সাথে দুই বন্ধু খারাপ কিছু করেছে। এরপর হলওয়েল মিষ্টির সীসা ফেলে দিল স্মিথ ও তার স্ত্রীর ওপরে। কিছুক্ষণ পর দেয়াল থেকে পোকামাকড় বের হয়ে দুইজন মানুষের দেহে উঠতে থাকে। এইটুকু থেকে সেইখান থেকে জন ও হলওয়েল চলে গেল। পাশের বাড়ি থেকে দুর্গন্ধ আসাতে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়ে বাড়ির দরজা ভাঙায়। পুলিশেরা দরজা খুলে ভেতরে ঢুকে দুজন মানুষের এমন দেহ দেখে ভয় পেয়ে যায়। পোকাগুলো দেহ থেকে মাংস নিয়ে গেছে, তাই দেখতে ভয়ঙ্কর লাগছে। ভাবি, আমাদের পাশের বাড়িতে যে ছেলেটা ভাড়া থাকে, আমি কয়েক মাস ধরে লক্ষ্য করছি সেই ছেলেটা বাড়িতে ঢোকার সময় 2-3 জন মানুষকে নিয়ে ঢোকে, কিন্তু যখন বেরিয়ে যায় তখন একা বেরিয়ে যায়, হাতে একটা বস্তা নিয়ে। যারা যারা বাড়ির ভিতরে ঢুকেছে তারা কেউ পায়ে হেঁটে বেরিয়ে যায় না। আমিও বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, ব্যাপারটা আমাকে প্রচণ্ড ভাবাচ্ছে। ছেলেটা কোনোভাবে সন্ত্রাসের সাথে যুক্ত নয় তো? আমাদের একবার এসব কিছুর ভিতরে ঢুকে দেখতে হবে। যদি সন্দেহজনক কিছু পাই তাহলে আমরা থানায় যোগাযোগ করব। তখনই দুই প্রতিবেশী লক্ষ্য করে জন বাড়ির ভেতরে ঢুকছে। দুজনে ওত পেতে থাকে কখন জন বাড়ি থেকে বের হবে। কিছুক্ষণ পর জন বাড়ি থেকে বের হতেই রিমন বলে, এখন ছেলেটা বাড়ি থেকে চলে গেছে, চলুন আমরা এই সুযোগে বাড়িতে ঢুকে দেখি সন্দেহজনক কিছু পাই কিনা। ভাবি, আমার ভয় করছে, যদি ধরা পড়ে যাই আর ছেলেটা যদি ভালো না হয়, আমাদের কথা জেনে গেলে তো আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। হয়তো কেন এত চিন্তা করছেন ভাবি? আমি এই ছেলেটাকে কয়েক মাস ধরে দেখছি। একবার বাড়ি থেকে বের হলে অনেকক্ষণ পর আবার ফিরে, এত তাড়াতাড়ি ফিরবে না। চলুন এই ফাঁকে আমরা দেখে আসি। তারপর দুই প্রতিবেশী মিলে চলে যায় জনের ভাড়া বাড়িতে। জন আজ তালা লাগাতে ভুলে গেছে। রিমন তালাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দিয়ানাকে বলে, দেখেছেন ভাবি, এইটাই মোক্ষম সুযোগ। সে যেহেতু তালাটা ভুলে খুলে রেখে গেছে, সেহেতু আমাদের কোনো চিন্তা নাই। তারপর দুই প্রতিবেশী মিলে ঘরের ভেতরে প্রবেশ করে। দুইজনে কয়েক পা ভেতরে যেতেই পেছন থেকে দরজা বন্ধ করে দিল কেউ। মুহূর্তে ঘরের ভেতর অন্ধকার হয়ে এলো। অট্টহাসি দিয়ে জন বলে, আমার বাড়িতে আপনারা বিনা নিমন্ত্রণে চলে এসেছেন। আমি বোধহয় আপনাদেরকে নিমন্ত্রণ করিনি। কে আপনি? সুইচ বোর্ড হাতরে জন আলো নিভিয়ে দিলে জনকে ঘরের ভেতরে দেখে ভয় পেয়ে যায় রিমন ও দিয়ানা। আমতা আমতা করে দিয়ানা বলে, তুমি চলে এসেছো? আসলে আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি তো অনেকদিন এখানে এসেছে। আমার তোমার সাথে পরিচয় করার খুব শখ ছিল, আজ সময় বুঝে চলে এসেছি। তা তোমার সাথে এই বাড়িতে কেউ থাকে না? তুমি কি একাই বাড়িতে থাকো? আমার না একটু কাজ আছে, দিয়ানা ভাবে আমি গেলাম, তুমি ওর সাথে পরিচিত হয়ে এসো। এখানে আপনারা নিজেদের ইচ্ছাতে আসলেও যেতে হবে আমার ইচ্ছাতে। আমি আগে থেকেই জানতাম আপনারা আমাকে সন্দেহ করছেন, তাই আমি নিজের দরজার তালা খুলে রেখেই চলে গেছিলাম। আমি বাইরে লুকিয়েছিলাম, আপনারা ঘরে প্রবেশ করা মাত্রই আমি চলে এসেছি। আমি চেয়েছি বলেই আপনারা এখানে এসেছেন। জনের কথা শুনে উপস্থিত দুইজনে ভয় পেয়ে যায়। জন দুইজনকে ধরে বেঁধে রাখার চেষ্টা করে।
তাদের তিনজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। জন ফোন করে তার বন্ধু হলওয়েলকে বাড়িতে ডেকে নেয়। দুইজন মহিলার সাথে অনৈতিক কাজ করে খুন করেও পিছপা হলো না জন। তারপরে সেখান থেকে পালিয়ে গেল দুইজন। এতে রেহাই হলো না জনের। তাদের স্বামীরা স্ত্রীদের খুঁজে বের করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে পাঠিয়ে দিল মৃতদেহ। জন কিন্তু নামকরা একজন সন্ত্রাসী, তাই অনায়াসে ওর হাতের ফিঙ্গারপ্রিন্ট মহিলাদের দেহের সাথে মিলে গেল এবং অনেক কষ্ট করে জন ও হলওয়েলকে ধরা হলো। প্রতিবার জনের অবস্থা পরিমাপ করে বিচারক তার পক্ষে রায় দেয়। এবার যেহেতু জনের জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, তাই আদালত থেকে জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। আজ থেকে 5 বছর আগে রাশিয়ার জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। জন সেখান থেকেও পালিয়ে এসেছে। জনকে ধরে জেলের ভেতরে রাখা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক ইন্দোনেশিয়ায় জেলে জনকে ধরা যায় কিনা। জেলখানায় বসে বন্ধু হলওয়েলের সাথে পালানো নিয়ে ডিসকাস করছিল জন। দুই বন্ধুর ফাঁসির ঘোষণা করেছে বলে জীবন বাঁচাতে তাদের জেলখানা থেকে পালাতেই হবে। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলো এক সাংবাদিক। মাঝে মাঝে জনের সাথে জেলখানায় দেখা করতে আসে সাংবাদিকেরা। জন উঠে একজন পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে, আমার একটা দামি স্যুট চাই, পারফিউম, শুজ, সবকিছু চাই। অফিসার জনের কথায় মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। জন ফাঁসির আসামি ও অনেকগুলো খুন করেছে, এই জন্য জেলখানার সবাই জনকে প্রচন্ড ভয় পায়। অফিসারটা স্যুট, পারফিউম, দামি ব্র্যান্ডের শু নিয়ে সেখানে আসলে জন সেগুলো পরে কনফারেন্স করতে চলে যায়। সন্ত্রাসী হলেও জনের সুদর্শন রূপের কারণে নারী সাংবাদিকেরা প্রায়ই দেখা করতে আসে। নারী সাংবাদিকের সাথে সাক্ষাৎ শেষে জন জেলখানায় ফিরে এসে এক পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলে, আগামীকাল আমার জন্মদিন। প্রতিবার আমার জন্মদিন ঘটা করে পালন করি। এবার আমি জন্মদিনে কিছু করতে চাই। কি করতে চান আপনি? আপনি হচ্ছেন আমাদের এই জেলখানার সবচেয়ে বড় সন্ত্রাসী এবং ফাঁসির আসামি। আপনার সেবা করা আমাদের কর্তব্য। আমরাই আপনার জন্মদিন ধুমধাম করে পালন করব। আমি অন্যের টাকায় ফুটানি করা পছন্দ করি না। আমি আমার নিজের টাকায় জন্মদিনের ব্যবস্থা করব। সবাইকে আমি আমার জন্মদিন উপলক্ষে চকলেট খাওয়াবো ও 50 টাকা করে বোনাস দেব। সময়টা অনেক আগের এবং বাস্তব ঘটনা। সেই সময় 50 টাকা এখনকার 500 টাকার ওপরে। সবাই জনের কথায় খুশি হয়ে যায়। জনের কাছে এখন কোনো ফোন নেই, তাই ক্লেটনের কাছ থেকে তার ফোনটা ধার হিসাবে চায়। অবশ্যই, এই নিন আপনার ফোন। কথাটা বলে ক্লেটন নিজের ফোনটা জনকে দিয়ে দিল। জন ফোন নিয়ে দূরে গিয়ে তার শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে চকলেট আনানোর ব্যবস্থা করে। দীর্ঘক্ষণ কথা বলে ক্লেটনকে ফোন দিল। ক্লেটন ফোন নিয়ে চলে যাবার পর কৌতূহল নিয়ে হলওয়েল বলে, তোর সাথে আমার দেখা আজ অনেক বছর পর। তোর জন্মদিন যে আজকে আমি নিজেই তো জানতাম না। আবার সবাইকে বলে বেড়াচ্ছিস তুই নাকি প্রতি বছর ধুমধাম করে জন্মদিন পালন করতিস। জেলখানায় এসে ফাঁসির কথা শুনে তোর মাথার সবগুলো খেড়ে গেছে। কয়েকদিন পর আমাদের ফাঁসি, আর এখন জন্মদিন পালন করবি। আর কখনো বাইরের আলো দেখতে পাবো না, এজন্য আমার প্রচন্ড কান্না পাচ্ছে। কেন যে অপরাধ করতে গেলাম, এখন অকালে জীবনটা শেষ করে দিচ্ছি। বাঁচতে হলে বীরের মতো বাঁচবো, মরতে হলে বীরের মতোই মরবো। ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে বড় করে। এটা হোক সন্ত্রাস হিসাবে, না হয় হোক ভালো মানুষ হিসাবে। এজন্য এখন আনন্দ করা শুরু করে দিবি? আগে আমাকে এটা বল, তুই মিথ্যে কথা কেন বলছিস? জীবন বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। এই ছোট্ট একটা মিথ্যার জন্য যদি আমাদের দুজনের জীবনটা বেঁচে যায়, তাহলে কেমন হবে? আমি তোর কথায় কিছু বুঝতে পারলাম না জন। তুই কিসের প্ল্যান করছিস? সব খুলে বল আমায়। সেটা আগামীকাল সময় হলেই দেখতে পারবি। জন জেলখানার ভেতরে রাজার মতো চলাফেরা করে। সমস্ত পুলিশ অফিসাররা তাকে দেখে ভয় পায়। বসে থাকলে জনকে দেখলে উঠে জায়গাটা দেয়। ঠিক তেমনই জনের শুভাকাঙ্ক্ষী জনের জন্য চকলেট নিয়ে আসলে পুলিশ অফিসাররা গোপনে জেলখানার ভেতরে নিয়ে যায়। 12টার পর গভীর রাত আসে। জন চকলেট নিয়ে এক এক করে সবাইকে দিতে থাকে থানা। চকলেটগুলো খেতে খুব সুস্বাদু, তাই পুলিশ, অপরাধী সবাই চকলেট খেয়ে আরও চকলেট চায়। জন সবাইকে একাধিক চকলেট দিতে থাকে, সাথে সবাইকে 50 টাকা বোনাস দেয়। জন্মদিনের ছোট একটা পার্টির আয়োজন করে জনের কাছে 2টা চকলেট অবশিষ্ট ছিল। তখন ক্লেটন জনের কাছে এসে বলে, গতকাল কনফারেন্সের সময় আমি আপনাকে সাহায্য করেছিলাম, তাই আপনার উচিত আমাকে 2টো চকলেট বেশি দেওয়ার। চকলেটগুলো খেতে দারুণ, যদি আমাকে দিতেন। আচ্ছা, এই নিন।
জন অবশিষ্ট দুটি চকলেটও দিয়ে দিল। হলওয়েল রেগে জনের কাছ থেকে দূরে গিয়ে বসলো। ক্লেটন চলে যাওয়ার পর জন বলে, আমার থেকে ওদিকে সরে গিয়ে কেন বসলি? তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। তোর সাথে আমার কোনো কথা নেই। এত চকলেট নিয়ে আসলি, জেলখানা সবাইকে অনেক অনেক চকলেট খেতে দিলি। চকলেটগুলো এত মজার ছিল যে সবাই মন করে খাচ্ছে। আমার জন্য মাত্র 2টা চকলেট নিয়ে আসলি, তাও আবার দিয়ে দিলি। তুই কি জেলখানাতে আজীবন থেকে যেতে চাস? তাহলে তোকে চকলেট খাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। চকলেট খাওয়ার সাথে জেলখানায় থাকার কি সম্পর্ক? এই চকলেটগুলোতে অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য মিশানো আছে। কিছুক্ষণ পরে নেশায় এরা সবাই মাতলামি করবে, কেউ তার নিজের বসে থাকবে না। সেই সুযোগে আমরা জেলখানা থেকে পালিয়ে যাব। তুই বলছিস না কেন আমি জন্মদিন পালন করেছি? এটা হচ্ছে জন্মদিন পালন করার আসল কারণ। যদি তুই ওই চকলেট খাস তাহলে ওদের সাথে নাচবি। এনে দেবো? না, আমি আর চকলেট খেতে চাই না। তোর তো শুধু মাথাতেই বুদ্ধি থাকে না, তোর সমস্ত শরীরেও বুদ্ধি। তারপর পেরিয়ে যায় আরো ঘন্টাখানেক। জেলখানার ভিতরে আসামি ও পুলিশেরা নেশায় আসক্ত হয়ে যাওয়ার পরে জন ও হলওয়েল বের হয় থানা থেকে। হাবিলদারদের থেকে জেলখানার চাবি চুরি করে বুক ফুলিয়ে বের হয় জেলখানা থেকে। গাড়িতে করে যাওয়ার সময় হলওয়েল প্রশ্ন করে, এই দেশ আমাকে আর তোকে ফাঁসির আদেশ দিয়েছে, আমাদের পেলে ধরে নিয়ে যাবে পুলিশেরা। এবার কোথায় পালাবো? চিন্তা করিস না, জেলখানায় বন্দি হওয়ার আগে দুটো থাইল্যান্ডের ট্যুরিস্টদের পাসপোর্ট নিয়ে এসেছি। এখন সেটা ব্যবহার করে তুই আর আমি থাইল্যান্ডে চলে যাব। তোর মাথায় এত বুদ্ধি আসে কিভাবে? মাঝে মাঝে আমি ভেবে পাই না, তুই যদি এই বৌদ্ধ বলে ও অসৎ কাজে ব্যবহার না করে সৎ কাজে ব্যবহার করতি, তাহলে তুই প্রধানমন্ত্রী হতে পারতিস, নাহলে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হয়ে দেশের উপকার করে আমার কি লাভ? আমি শুধু নিজের জন্যই কাজ করি। তারপরে পাসপোর্টে নিজেদের ছবি ব্যবহার করে থাইল্যান্ডে চলে আসে জন ও হলওয়েল। সময়টা আরও আগে বলে কেউ নকল পাসপোর্ট ধরতে পারে না। থাইল্যান্ডে এসে জন সমস্ত থাইল্যান্ড ঘুরে নিজের পরবর্তী শিকার খুঁজতে থাকে। অবশেষে জন খুঁজে পায় থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত জুয়েলারি শপ। হলওয়েল থাইল্যান্ডে এসে জনের থেকে আলাদা হয়ে গেছে, তাই আগামী টার্গেট জন একাই সম্পন্ন করবেন। জনের বাবা যেহেতু ভারতীয়, তাই জনের মুখমণ্ডলে ভারতীয় একটা ছাপ লক্ষ্য করা যায়। জন ভারতীয় পোশাকে তৈরি হয়ে জুয়েলারি শপের ভেতরে যায়। নিজের পছন্দ মতো জুয়েলারি খুঁজতে থাকে, কিন্তু কোনো জুয়েলারি তার মনের মতো হয় না। বাধ্য হয়ে ম্যানেজারকে বলে, এখানে কোনো ভালো স্বর্ণ নেই। এর থেকে ভালো স্বর্ণ কি আপনাদের কাছে নেই? এর থেকেও আপনি ভালো স্বর্ণের খোঁজ করছেন। আপনি জানেন এই স্বর্ণের দাম? এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ও বড় জুয়েলারি দোকান। এর থেকে ভালো জুয়েলারি আপনি আর থাইল্যান্ডে কোথাও পাবেন না। ভারতে থাকাকালীন সময় আমি শুনেছি থাইল্যান্ডের স্বর্ণ সবচেয়ে ভালো, তাই নিজের বিয়ের জন্য আমি থাইল্যান্ডে স্বর্ণ নিতে এসেছিলাম। কিন্তু এসে দেখি এখানকার কোয়ালিটি ভালো না। আপনাদের ভারত থেকেও ভালো স্বর্ণ পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই দামটা অনেক বেশি। এর জন্য আপনি থাইল্যান্ড থেকে নিতে এসেছেন? না, সেখানে স্বর্ণের দাম যথেষ্ট কম। দামে কম মানে ভালো। এই যে আমার গলায় যে চেনটা দেখতে পাচ্ছেন, এটা ভারত থেকে কেনা। আপনাদের এখানে স্বর্ণের ভরি কত? 60,000 টাকা। আমাদের ভারতীয় স্বর্ণের দাম মাত্র 40,000 টাকা। ম্যানেজার জনের গলার চেন দেখে লোভে পড়ে যায়। তারপরে ম্যানেজার ছুটে যায় মালিক মার্টিনের ঘরে। সেখানে মার্টিন তার স্ত্রী লুবাবার সাথে কথা বলছে। ম্যানেজার হন্তদন্ত হয়ে কেবিনের ভেতরে প্রবেশ করে বলে, স্যার, একটা ভালো সংবাদ আছে। মাত্র 40,000 টাকার বিনিময়ে আমরা ভালো মানের স্বর্ণ পেতে পারি, এবং আমাদের স্বর্ণের থেকে তার মান অনেক ভালো। মানে মাত্র 40,000 টাকায় কি স্বর্ণ দিবে? আমাদের এই স্বর্ণের ভরি কেনা 57,000 টাকায়। আমরা এখান থেকে খুব কম পরিমাণে মুনাফা পাই। আমাদের এখানে ভারত থেকে একজন ক্রেতা এসেছে স্বর্ণ কিনতে, কিন্তু এখানে এসে বলছে তার দেশের স্বর্ণের মূল্য মাত্র 40,000 টাকা। মান ভালো। চলো দেখি তোমার সেই ভারতীয়কে। তারপরে মার্টিন ও লুবাবা চলে গেল জনের কাছে। জন বসে আছে চেয়ারে। জনকে দেখে কেন জানি পরিচিত লাগছে মার্টিনের, কারণ জন জেল থেকে পালিয়ে আসার পরে তাকে খাবার দেখানো হয়েছিল, কিন্তু এখন অন্যরকম লাগছে বলে চিনতে পারছে না মার্টিন। না বোধক মত দিয়ে বলে, না থাক, আমার স্বর্ণ লাগবে না। আমার সমস্যা নেই, তবে আপনি চাইলে এই চেনটা ধরে দেখতে পারেন। এর আগেও আমি অনেক জায়গায় ব্যবসা করেছি,
ভারত থেকে তাদের স্বর্ণ এনে দিয়েছি। মার্টিন চেনটা ধরে দেখে তার ভালো লাগে, তবুও বলে, না ধন্যবাদ, আমার কোনো স্বর্ণ চাই না। জন বুঝতে পারে মার্টিনকে এত সহজে রাজি করানো যাবে না, তাই মার্টিনের স্ত্রী লুবাবাকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম, আপনি এই চেনটা ধরে দেখুন, নিঃসন্দেহে ভালো মানের। ভারত থেকে আমি আপনাদের ভালো মানের স্বর্ণ এনে দেব। আপনারা থাইল্যান্ডে এমন স্বর্ণ আর পাবে না। স্বর্ণ যদি ভালো হয় আপনাদের ইনকামও বেড়ে যাবে। দিন দিন আপনাদের জুয়েলারি শপের চাহিদাও বাড়বে। আপনার স্বামীকে বোঝান, যদি আমি ভারতের স্বর্ণ অন্য কোনো দোকানে এনে দেই তাহলে আপনাদের দোকানের নাম দিনে দিনে খারাপ হয়ে যাবে। 40,000 টাকা স্বর্ণের ভরি, এর থেকে কম রাখা যাবে না। আমাদের ভারত স্বর্ণের দেশ, সেখানে পানির দরে স্বর্ণ পাওয়া যায়। তবে সমস্যা হচ্ছে ভারত থেকে থাইল্যান্ডে আনার খরচটা একটু বেশি পড়বে। 40,000 টাকার কম স্বর্ণের ভরি হলেও যাতায়াত নিয়ে 40,000 টাকা পর্যন্ত রাখতে পারবো। এর থেকে কম আর আমার পক্ষে সম্ভব নয়। আমি তো আর শুধু শুধু আপনাকে স্বর্ণ এনে দেব না। এত কম টাকার স্বর্ণ পাওয়া যাচ্ছে, তুমি আর দ্বিমত করো না, রাজি হয়ে যাও। স্বর্ণের মান ভালো ও দাম কম। অন্য জুয়েলারি শপ যদি জানতে পারে ভারতীয় স্বর্ণের খবর, তাহলে আমাদের দোকানের মার্কেট কমে যাবে। এক শর্তে আমি আপনার সাথে ব্যবসা করতে রাজি আছি। আমি আগে টাকা দিতে পারবো না, আপনি আমার হাতে স্বর্ণ তুলে দেওয়ার পরে আমি টাকা দেব। এভাবে আমি ব্যবসা করি না স্যার, আপনাকে অর্ধেক টাকা পরিশোধ করতে হবে। যেহেতু স্বর্ণ আমি অন্য দেশ থেকে আমদানি করে আপনাকে দেব, তাই খরচা আপনাকে অর্ধেক দিতে হবে। ঠিক আছে, আপনি আমাকে 1 কোটি টাকা স্বর্ণ এনে দেবেন। আমি আপনাকে 50 লক্ষ টাকা নগদ দেব, বাকিটা স্বর্ণ হাতে পাওয়ার পর। ঠিক আছে, ডান। মার্টিন নগদ 50 লক্ষ টাকা জনকে দিয়ে দিলে জন প্রমাণস্বরূপ তার পাসপোর্ট, ভিসা ও এগ্রিমেন্ট পেপার দিয়ে গেল। তার ঠিক 2 দিন পর জন 1 কোটি টাকার স্বর্ণ নিয়ে হাজির হলো জুয়েলারি শপে। মার্টিন বক্স খুলে স্বর্ণগুলো পর্যবেক্ষণ করে বলেন, স্বর্ণগুলো দেখতে যথেষ্ট আকর্ষণীয়, দূর থেকে চিকচিক করে। আমার যতদূর মনে হয় এই স্বর্ণ একবার বাজারে উঠলে এর চাহিদা ক্রমশ বাড়তে থাকবে। এই জন্যই তো আমি আপনাকে এই স্বর্ণের সন্ধান দিয়েছি। মাসখানেকের ভিতরে এগুলো সব বিক্রি হয়ে যাবে। শোনো মার্টিন, তুমি কিন্তু আমাকে গহনা ঘাটি বানিয়ে দেবে। ঘরে তোমার আলমারি ভর্তি গয়নাগাটি, এত স্বর্ণ দিয়ে তুমি কি করবে? সেই স্বর্ণ চেয়ে এই স্বর্ণগুলো আকর্ষণীয়। আগের স্বর্ণগুলো আপনাকে দিয়ে দেব, আর এই স্বর্ণ যেহেতু দামে কম ও ভালো, তাই স্বর্ণগুলো দিয়ে ম্যাডামকে গহনা বানিয়ে দেবেন। হ্যাঁ, তিনি ঠিক বলেছেন। আমি তোমাকে আবার গড়িয়ে দেব। তাহলে এবার আমার বাকি টাকাগুলো দিয়ে দিন, আমাকে আবার ফিরে যেতে হবে। মার্টিন বাকি 50 লক্ষ টাকা জনকে দিয়ে দিলে জন সেই মুহূর্তে জুয়েলারি শপ ত্যাগ করে। মার্টিন তখন একটা স্বর্ণের বার ম্যানেজারকে দিয়ে গলিয়ে স্বর্ণের গহনা তৈরি করতে বলে। সে একটা স্বর্ণ গলাতে পারছে না, বাধ্য হয়ে তখন স্বর্ণের বারগুলো ভেঙে ফেলল। তখন ভেতরে পাথরের হদিশ মেলে। ম্যানেজার বার নিয়ে আতঙ্কে ছুটে গেল মার্টিনের কাছে, উত্তেজিত হয়ে বলে, স্যার, এগুলো স্বর্ণ নয়, এগুলো পাথর। এগুলো ভারতের সোনালী পাথর। কি বলছেন আপনি? আমি তো দেখলাম এগুলো স্বর্ণ। জন নামের লোকটা আমাদের সাথে 2 নাম্বারই করেছে। তিনি পাথরের ওপর স্বর্ণের প্রলেপ দিয়ে আমাদের ধোঁকা দিয়েছে। স্বর্ণের বার ভাঙার পরে আমরা পাথর পেয়েছি ভেতরে। উত্তেজিত হয়ে মার্টিন আরও একটা স্বর্ণের বার বাড়ি দিয়ে ভেঙে ফেলল। তারপরে সেখান থেকে পাথর বের হলো। এক এক করে সবগুলো স্বর্ণের বার ভেঙে দেখলো পাথর। মার্টিন মাথায় হাত দিয়ে অসহায় হয়ে পড়ে। তোমরা তাড়াতাড়ি যাও, দেখো ওই লোকটা এখনো বেশি দূর যেতে পারেনি, ওকে ধরতেই হবে। তখন কর্মরতদের খুঁজতে পাঠায় জনকে, কিন্তু জন টাকা নিয়ে পালিয়ে গেছে। মার্টিন জনের দেওয়া পাসপোর্টের কপি ও এগ্রিমেন্ট পেপার নিয়ে থানাতে গেলে পুলিশ সমস্ত পেপার ও ডকুমেন্ট চেক করে হতবাক হয়ে যায়, কারণ কোনোটাই সেখানে আসল ছিল না। বর্তমানে ঘটনা ফিরে এলো বর্তমানে। এতক্ষণ ধরে সমস্ত সাংবাদিক, প্রেস, মিডিয়ার লোকেরা জনের মুখ থেকে তার জীবন কাহিনী শুনছেন। সবাই হতবাক হয়ে গেছে। জন শেষবারের মতো সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করে, আপনাদের কারোর আর কোনো প্রশ্ন আছে? সাংবাদিকরা মাথা নিচু করে না জানালে জন নিজেই তার দড়ি খুলে ফেলে। তারপরে ধীর পায়ে উঠে চলে গেল লকআপের ভেতরে। মাথার নিচে হাত দিয়ে শুয়ে পড়ল।
কমিশনার হ্যারিসন সবাইকে হাত জোর করে বলে, আজকের মতো এখানে সবকিছু শেষ। আগামীকাল অপরাধীকে আদালতে হাজির করা হবে। কোনো প্রশ্ন বাকি থাকলে তখন করতে পারবেন। এখন আসুন। ওনার জীবন কাহিনী শুনে বুঝতে পারলাম তিনি একটা ধূর্ত লোক। তাকে আপনারা জেলে বন্দি করে রাখতে পারবেন না। হতে পারে আজই সে পালিয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে। রাশিয়া, ইন্দোনেশিয়ার মতো বড় বড় দেশ যেখানে জনকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারেনি, সেখানে জাপানের মতো একটি দেশে সম্ভব। সেটা পরবর্তীতে দেখা যাবে। এবার আপনারা সবাই আসুন। হ্যারিসনের কথায় সমস্ত সাংবাদিকেরা সেখান থেকে চলে গেল। থানার চারিদিকে ঘন পাহারার ব্যবস্থা করা হলো, যাতে কিছুতেই জন সেখান থেকে পালিয়ে যেতে না পারে। জনকে লকআপের ভেতরে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হ্যারিসন। এসআইকে ডেকে বলে, আমার মনে হচ্ছে জন এখন ঘুমোচ্ছে। নিজের জীবন কাহিনী বলতে বলতে ইমোশনাল হয়ে গেছিল। এর জন্যই আজ পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তোমরা এখন একটু বিশ্রাম নিতে পারো। যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আমাদের উপরে অনেক প্রেশার পড়বে স্যার। ভুলে গেলে চলবে না, ও একজন মানুষ না, ও একটা রোবট, কম্পিউটার। ওকে পুনরায় আমাদের পক্ষে ধরা মুশকিল। ওর মতো অপরাধী আমি আর কখনো দেখিনি। সবসময় অপরাধীদের এভাবে হাইলাইট করা উচিত নয়। নিশ্চিন্তে থাকো। হ্যারিসনের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের কাজে যায়। ধীরে ধীরে চোখ মেলে তাকালো জন। জুতার ভিতর থেকে ক্লোরোফর্মের ছোট্ট একটি প্যাকেট বের করে ছিঁড়ে ফেলে দিল বাইরে। নিজের নাক ধরে চুপ করে থাকলো। ক্লোরোফর্মের গন্ধ চারিদিকে ছড়িয়ে যেতে অফিসাররা হেলে পড়ে। যে যেখানে ছিল সেইখানে জ্ঞান হারিয়ে ফেলল। দীর্ঘ 20 মিনিট পর জন শোয়া থেকে উঠে দাঁড়িয়ে আশেপাশে লক্ষ্য করল। সবাইকে ঘুমন্ত অবস্থায় দেখে জোরে আঘাত করলো লকআপের তালায়। জনের শক্তির কাছে তালাটা হার মেনে নেয়। তালাটা খুলে যাওয়ার পরে বাইরে ফেলে দিয়ে জন সিংহের মতো বেরিয়ে এলো থানার ভেতর থেকে। নিজের সব আওয়াজ দিয়ে গর্জন করে বলে, আমি জন। পৃথিবীতে এমন কোনো জেলখানা নেই যেখানে জনকে আটকে রাখতে পারবে। আমি আমার জীবনের অর্ধেক সময় জেলের ভিতরে থাকলেও জেল থেকে পালিয়ে যেতে পারবো। পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশেই নিজের স্বার্থ হাসিল করে তবেই আমি থামবো। হিটলারের আগে আমার নাম থাকবে। তারপরে জন এগিয়ে গেল তার পরবর্তী শিকারের জন্য। এই ছেলেটার চালটা পুরো চায়নার মতো। চায়নাও সবার থেকে এমন ভরসা নিয়ে সবাইকে নিঃস্ব করে দেয়, যেমনটা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে করে দিয়েছিল। পাকিস্তানকে লোভ দেখিয়ে নিঃস্ব করে দিয়েছে চায়না। শ্রীলঙ্কাকে একটা জনবহুল এয়ারপোর্ট করে দেওয়ার কথা বলেছিল, যেখানে প্রচুর প্লেন ল্যান্ড করবে। বর্তমানে সেখানে এয়ারপোর্ট খালি হয়ে পড়ে আছে। চায়না সর্বদা অন্য দেশের সাথে খেলা করে। উদাহরণস্বরূপ চায়না বিনামূল্যে আফ্রিকাকে একটা পার্লামেন্ট গিফট করছিল, যাতে চায়নার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক বছর পর টেকনিক্যাল সমস্যার কারণে টেকনিশিয়ানরা চেক করতে গিয়ে সার্ভারে দেখে আরও একটা লাইন ঢুকছে, যেখান দিয়ে চায়নারা আফ্রিকার ডেটা চুরি করে নিচ্ছিল। ঠিক তেমনই জন 37 জন মানুষের থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। কেউ ধরতে পারেনি। তবে জন দেশদ্রোহী নয়, সে বিজনেসের দিক দিয়ে টপার, মাফিয়া হিসেবে সেরা। তার তীক্ষ্ণ বুদ্ধি, এই সব কিছু সে ভালো কাজে ব্যবহার করতে পারত যদি তার ছোটবেলা রঙিন হয়ে উঠত, বাবার ভালোবাসা পেত। অসহায় ও অবহেলা পেয়ে একটি সৎ ছিল অসৎ পথে ধাবিত হয়। একটি শিশু একটি ফুল, তাকে আমরা সর্বদা বাগান তৈরি করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, কেউ খারাপ হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে খারাপ করে দেয়। এই বিষয় তোমাদের মতো খুবই গুরুত্বপূর্ণ, তাই তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক। জানি না এই জন জেল থেকে পালিয়ে এখন কোথায় আছে, কার সর্বনাশের প্ল্যানিং করছে। হয়তো আপনারই পাশে আছে। তাই সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন আর খুব ভালো থাকবেন।